অভিজ্ঞতা নেই সেই হিসাবে, না স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আছে না এক্সেল সম্পর্কে খুব একটা কিছু মানে আগে থাকতে পড়াশোনা আছে সেরকম নয়। তো এই বছরই প্রথম এটা পড়াতে হচ্ছে, যা সামান্য একটু নাড়াঘাটা হয়েছে, আর মানে বেসিসে যতটুকু উদ্ধার করতে পেরেছি সেটুকুই শেয়ার করছি। আচ্ছা, যদিও স্ট্যাটিস্টিক্স উইথ এক্সেল আমি প্রথম পার্টটা শুধু স্ট্যাটিস্টিক্সই বলবো, তারপরে এক্সেল দিয়ে কি করবো সেটা একটু পরে বলছি, কারণ আমার মনে হয় প্রথমে স্ট্যাটিস্টিক্স পার্টটা না বললে হয়তো একটু অসুবিধা থেকে যাবে। সবাই জানেন আমি জানি, তবু বলতে একটা তো অসুবিধা হয়, সেই জন্য। তো আমি শুরু করব একদম আমাদের সব থেকে চেনা জানা যে জায়গাটা, সেই জায়গাটা থেকে। একটা হচ্ছে যে এরার। আমরা এতদিনে মোটামুটি সবাই, হ্যাঁ স্ক্রিনটা বড় হবে না? আগে যখন দেখালি তখন তো বড় ছিল, দেখা একবার দেখে না কিছু মিস করছিস কিনা। আমি তো বুঝতে পারছি না, আরেকবার এইবার আচ্ছা এইটা হবে, ওইটা হবে। তুই তো ইয়েতে যাসনি, এটা কি বড় হলো না হলো না বোধহয়? স্লাইড শোতে গেছিস? হ্যাঁ তাই তো গেছিস। আমরা তো বড়ই দেখছি। বড় দেখছিস? ওকে ওকে, তাহলে ঠিক আছে ঠিক আছে। আর তো বড় হচ্ছে না। এন্টায়ার স্ক্রিন শেয়ার করছো না, তুমি শেয়ার করছো? না, এন্টায়ার স্ক্রিন শেয়ার করছি। তাহলে তো আরেকটু বড় হওয়ার কথা। সেটা তো বুঝতে পারছি না কেন হচ্ছে না। তাহলে এটা করে কি বাড়ছে? এটা করলে তো বাড়ে না সময়, মানে এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। না মানে ভিউ পার্সেন্টেজ বাড়িয়ে দিলে তোমার পুরোটা স্ক্রিনে ধরছে না, মানে পুরো না, সেটা তো আমার আগে তো এই জন্য এরকম ছিল, আমি তো বাড়ালাম। এবার স্লাইড শোতে যা। কিন্তু হ্যাঁ, এর থেকে তো বাড়ছে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তুমি কি প্রেজেন্টেশন এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এর থেকে বড় হবে না। আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের দুটো টাইপের এক্সপেরিমেন্টাল এরার হয়, একটা হচ্ছে সিস্টেমেটিক এরার আর একটা হচ্ছে র্যান্ডম এরার। তো সিস্টেমেটিক এরার মানে কি? সিস্টেমেটিক এরার মানে হচ্ছে যে আমি যে এরারের সোর্সটা মোটামুটি জানি বা আন্দাজ করতে পারি, বা আমি সেটাকে চাইলে কারেক্ট করতে পারি। কিরকম কিরকম এরার হতে পারে? ধরা যাক আমার রিএজেন্ট গুলো অতটা ভালো না, আমার ইনস্ট্রুমেন্টটা ক্যালিব্রেটেড না, অথবা আমি V1 = V2 বসাতে গিয়ে ওপর নিচে ভুল করে দিয়েছি, কিংবা আমি এন্ড পয়েন্টটা মিস করেছি। এই ধরনের যে এরার গুলো, অর্থাৎ যেগুলো আমার মোটামুটি কন্ট্রোলে আছে, সেই ধরনের এরার গুলোকে আমরা বলছি সিস্টেমেটিক এরার। আর আরেকটা টাইপের এরার হয়, সেটা কিরকম? আমি একই মানুষ একই রকম কন্ডিশনে দুবার টাইট্রেশন করলাম, দুবার দুরকম ভ্যালু পেলাম। আমি মানছি ভ্যালুটা খুব ডিফারেন্ট নয়, কিন্তু আবার সেমও নয়। তাহলে এই যে দুটো ভ্যালু পেলাম, এই দুটো ভ্যালু পাওয়ার কোনো অ্যাপারেন্ট কারণ আমি খুঁজে পাচ্ছি না। অর্থাৎ এই যে এরারটা, এই এরারটার উপর আমার বা অ্যানালিস্টের কোনো কন্ট্রোল নেই। এই ধরনের এরারকে আমরা বলছি র্যান্ডম এরার। তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স এর মূল কনসার্নটা কিন্তু এই র্যান্ডম এরারটা নিয়ে। তার কারণ সিস্টেমেটিক এরারের একটা কারণ আছে, সেই কারণটা রিমুভ করলেই ওই এরারটা রিমুভ হয়ে যাবে। কাজে ওইখানে স্ট্যাটিস্টিক্স এর খুব কিছু একটা করবার নেই। আচ্ছা, তাহলে প্রথম যেটা স্টেটমেন্ট দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে র্যান্ডম এরারের কারণে আমরা একটা বিশেষ টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ পাই। তাহলে সেইটা বলার আগে, বা কি ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ পাই সেটাও বলার আগে, আমি একটু বলতে চাইবো যে হঠাৎ একটা এক্সপেরিমেন্টাল আউটকাম থেকে আমি কিভাবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পেলাম। আমি জানি এটা আমাদের কাছে সবার কাছেই নোন, তবু আমি স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য, ওরা হয়তো ব্যাপারগুলো এতটা হ্যাবিচুয়েটেড নয়, তো এখান থেকে যদি হঠাৎ করে জাম্প করে বলি যে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ পেলাম, হয়তো একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, তাহলে এটা এরকম ভাবে ভাবতে পারি যে ধরুন আমরা একটা আননোন অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রেংথ বার করছি একদম টাইট্রেশন করে। তো এইভাবে আমরা বহুবার অনেকে মিলে এই এক্সপেরিমেন্টটা করলাম। আমরা ধরে নিচ্ছি আমাদের কারোরই কোনো সিস্টেমেটিক এরার হলো না, আমরা সবাই একদম ঠিকঠাক সিস্টেমে করলাম। করে আমরা যে রেজাল্ট গুলো পেলাম সেগুলোকে কম্পাইল করে ফেললাম। কম্পাইল করে আমরা দেখলাম যে ভ্যালুটা ওই 0.09 থেকে 0.11 নর্মালি এর মধ্যে আসছে। তাহলে আমাদের যে রেঞ্জটা হলো সেটা হচ্ছে 0.09 থেকে 0.11। আমরা এবার যেটা করব, এই ইন্টারভ্যালটাকে কতগুলো ছোট ছোট সাব ইন্টারভ্যালে ভাগ করে নেব। মানে ধরা যাক এরকম 0.09 থেকে 0.091, 0.091 থেকে 0.092 এটসেট্রা। এরপর আমরা দেখব যে কোন সাব ইন্টারভ্যালে কতগুলো করে আমাদের ভ্যালু এসেছে।
তাহলে এই যে যতগুলো করে ভ্যালু এসেছে সেইটাকে আমরা বলতে পারি ওই সাব ইন্টারভ্যালটার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা এইবার এই ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্টস দিয়ে ভাগ করে ফেলি তাহলে অবশ্যই সেইটা হয়ে গেল প্রবাবিলিটি। তারপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এই রকম ভাবে এই যে সাব ইন্টারভ্যাল গুলো, ধরুন এখানে তো ছবিটা আমি বুঝতেই পারছি ভালো দেখা যাচ্ছে না, তবুও এখানে ধরা যাক এই 3.45 থেকে 3.5 পর্যন্ত একটা সাব ইন্টারভ্যাল। তো এই সাব ইন্টারভ্যালের ফ্রিকোয়েন্সিটাকে এইভাবে আমরা একটা বার ডায়াগ্রাম দিয়ে প্লট করে ফেললাম। তারপর যেটা করছি সেটা হচ্ছে ধরুন এর মিড পয়েন্ট গুলো যোগ করলাম, তাহলে আমি একটা কিছু একটা পাবো। আচ্ছা, আমি খুব একটা ভালো কিছু পাবো না, তার কারণ হচ্ছে খুব স্মুথ পাবো না, তার কারণ আমার এই সাব ইন্টারভ্যালটা বেশ বড়। এইবার যদি আমি এই সাব ইন্টারভ্যালটাকে ছোট করতে করতে আলটিমেটলি ইনফাইনাইটেসিমালি স্মল করে ফেলি, তাহলে কিন্তু আমি একটা সুন্দর কন্টিনিউয়াস কার্ভ পাবো। সেই কার্ভটাকে আমি বলছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভ। ঠিক আছে, তাহলে এইভাবে আমি একটা রিয়েল এক্সপেরিমেন্টাল ডেটা থেকে ফাইনালি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ পেলাম এইরকম। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে দেখা যায় এটা হয়তো হ্যাঁ জাস্ট আরেকবার একটু বলবেন প্রবাবিলিটি অফ র্যান্ডম এরর ফ্রিকোয়েন্সি অফ সাব ইন্টারভ্যালে, মানে এটা তো হচ্ছে এক একটা সাব ইন্টারভ্যালে আমি কতগুলো করে ডেটা পেয়েছি সেটাই তো ফ্রিকোয়েন্সি। যেটা পেয়েছি, হ্যাঁ সেগুলোই তো ফ্রিকোয়েন্সি। তাহলে তাকে আমি টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্টে ভাগ করে দিলাম। আচ্ছা, টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট, ঠিক আছে, ওকে। তাহলে প্রবাবিলিটি হয়ে গেল, এখানে ফ্রিকোয়েন্সি লেখা আছে যদিও। হুম, তো সেভাবে আমি তাহলে একটা এরকম ভাবে প্রবাবিলিটি, মানে ফ্রিকোয়েন্সি আর প্রবাবিলিটি তো একই, আমি তো টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে ওটা আলটিমেটলি নর্মালাইজেশনে বেরিয়ে যাবে। তো তারপর তাহলে আমি এইরকম একটা কার্ভ পেলাম, এই কার্ভটাই আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। আচ্ছা, এইবার যেটা দেখা যায় সেটা হচ্ছে যে র্যান্ডম এররের ফলে আমি একটা বিশেষ ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাই, সেটাকে বলা হচ্ছে গaussian ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তার মানে এই নয় যে এইটাই একমাত্র ডিস্ট্রিবিউশন আমাদের আছে, আমাদের বহু রকম ডিস্ট্রিবিউশন আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়, পয়সন ডিস্ট্রিবিউশন হয়, সেই রকমই গaussian ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশন, কিন্তু আমরা র্যান্ডম এররের কারণে যে ডিস্ট্রিবিউশনটা পাই সেইটা কিন্তু ওপরের দুটো নয়, থার্ডটা অর্থাৎ গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। তাহলে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের জেনারেল ফর্ম এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে পি ইকুয়াল টু, এটা যদি আমি ডিস্ট্রিবিউশন ফাংশনটা এরকম ভাবে লিখি a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে আমার গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের একদম জেনারেল একটা ফর্ম। আচ্ছা, এইবার আমরা এখানে কতগুলো কাজ একটু করব, খুব চেনা জানা কাজ। যেহেতু এটা প্রবাবিলিটি, তাহলে আমি এটাকে নর্মালাইজ করতে পারি। হ্যাঁ, আমার মানে প্রবাবিলিটি ডেনসিটিতে কনভার্ট করে নেওয়া ভালো, ওই সাব ইন্টারভ্যালটা দিয়ে ভাগ করে নিতে পারি, কিন্তু আমি যেহেতু এখানে সমান সমান সাব ইন্টারভ্যাল নিয়েছি, ভাগ না করলেও প্র্যাকটিক্যালি কিছু যায় আসে না। তো তাহলে আমি যদি পিটাকে মানে ইন্টিগ্রেট করি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করে সেটাকে 1 বসিয়ে দিই, সেখান থেকে আমি খুব ইজিলি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে আমার তিনটা আননোন আছে, তিনটা আননোনকে আমি এক একটা করে ভাববার চেষ্টা করছি কোনটা কি। সো এই এর ভ্যালুটা ইন বিটার টার্ম বেরিয়ে গেল। আচ্ছা, আর কি আছে এখানে, আর আছে হচ্ছে বিটা। দেখতেই পাচ্ছি যে বিটা বাড়লে এটা কি করবে, এটা তাড়াতাড়ি ফল করবে। তার মানে তাড়াতাড়ি ফল করবে মানে কি, তাড়াতাড়ি ফল করবে মানে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন কার্ভটা বেশ সরু মতো হবে। তো সরু মতো যদি হয় তার মানে এটা নিশ্চয়ই এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অনেক কম হবে। কাজে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিটার সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ইনভার্স রিলেশন থাকবে। আর এই অঙ্কটা তো আমরা খুব মানে সহজেই করতে পারবো, তার কারণ এক্স্যাক্টলি এই ফর্ম অফ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলস এর যেটা ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, সেইটা। কাজে এটা নিয়ে আমরা মোটামুটি ডিল করে ফেলেছি। তো তাহলে আমরা যদি এখান থেকে বিটাটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মে লেখার চেষ্টা করি, অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে আমরা জানি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার। তাহলে আমরা দেখবো যে বিটাটা এইভাবে লেখা যাবে। এইটা ছোট্ট অঙ্ক, মানে এরকম অঙ্ক আমরা এতে করে এসেছি, করলেই এসে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে মিউ। মিউটা কি, তাহলে এটা মিউটা হচ্ছে এখান থেকে দেখাই যাচ্ছে, মিউটা হচ্ছে যেখানে এইটা পিক মানে এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের ম্যাক্সিমাটা যেখানে, সেটাই হচ্ছে এক্স ইকুয়াল টু মিউ। তার কারণ স্কোয়ার আছে, যত বেশি হবে তত এটা মাইনাস আসবে, আস্তে আস্তে কমবে। আর যেহেতু এইটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন,
তাহলে ম্যাক্সিমাটাই কিন্তু অ্যাভারেজ ভ্যালু হবে, কারণ ম্যাক্সিমাটাই দুটো দিককে সমান ভাগে ভাগ করছে, কাজে সেটাই অ্যাভারেজ। সো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাভারেজ এক্স অ্যাভারেজটা হবে মিউ। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে এটা একটা খুব সিম্পল অঙ্ক দিয়ে বিটার সঙ্গে রিলেটেড হয়ে গেল, বিটাটা হয়ে গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর মিউটা হয়ে গেল এক্স এর অ্যাভারেজ। আচ্ছা, তার মানে এই এক্স অ্যাভারেজটাকে যদি আমরা ফিজিক্যালি বলতে চাই, তাহলে কি এই এক্স অ্যাভারেজটা হচ্ছে যে প্রচুর প্রচুর বার এক্সপেরিমেন্ট যদি আমি করি তাহলে তাদের অ্যাভারেজ, সেটাই হচ্ছে এক্স অ্যাভারেজ বা মিউ। তাহলে আমি যদি একটা এক্সপেরিমেন্ট বহুবার করি, তাহলে যে অ্যাভারেজটা পাবো আমি সেইটাকে ট্রু ভ্যালু ধরতে পারি, সাধারণভাবে তাই ধরি। মানে বহুবার যদি আমি রিপিট করি, ভার্চুয়ালি যদি আমি ইনফাইনাইট, মানে প্র্যাকটিক্যালি নয় থিওরিটিক্যালি যদি আমি ইনফাইনাইট টাইমস রিপিট করি, তাহলে যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো সেই অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু, আমরা সেটা ধরতে পারি। তাহলে এই মিউটাকে আমরা অনেক সময় ট্রু ভ্যালুও বলবো। তাহলে তিনটে জিনিস পেলাম, একটা হচ্ছে এটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এটা এরকম একটা ফর্ম এলো, বিটা হচ্ছে 1/2 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, আর মিউ হচ্ছে ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু হিসেবে আমরা ধরতে পারি। আচ্ছা, তাহলে এইগুলো সব বসিয়ে দিলাম, এইগুলো সব যদি বসিয়ে দিই তাহলে এফএক্স এর ফর্মটা এইরকম একটা এসে গেল। এটা আমরা একটু দেখেছি কিরকম, মানে যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বড় তখন হচ্ছে এটা আরেকটু ওয়াইডলি স্প্রেড হয়ে যাবে, যত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম তত হচ্ছে আস্তে আস্তে সরু হতে হতে এরকম একটা হবে। আচ্ছা, এইবার আমরা একটা কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করেছি। কোঅর্ডিনেট ট্রান্সফর্মটা কেন করেছি, এরকম একটা কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করেছি যে জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। আচ্ছা, তার কারণ হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই ডিস্ট্রিবিউশনটা কার উপর ডিপেন্ড করবে, এই যে দেখিয়েছি যে সিগমা যত বাড়বে তত হচ্ছে এটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হবে, তেমনি মিউ যদি চেঞ্জ করি তাহলে এই পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যদি এই ডিপেন্ডেন্সটা সরিয়ে এটাকে ইউনিভার্সাল করে দিতে চাই, তখন আমি এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা করব। একদম সেম লজিকে আমরা যে যখন ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট থেকে রিডিউসড ইকুয়েশন অফ স্টেট করি, তখনও পি ভি এবং টি কে আমরা একইভাবে স্কেল করে দিই, যাতে নেচার অফ, মানে ডিপেন্ডেন্স অন নেচার অফ দ্য গ্যাস, তার উপরে কোনো ডিপেন্ডেন্স না থাকে। এখানেও এক্স্যাক্টলি তাই, আমি জেড কে এমন ভাবে স্কেল করে দিলাম যাতে সমস্ত এক্সপেরিমেন্টের সমস্ত ডেটা একই রকম দেখতে লাগে। ঠিক আছে, এই পয়েন্টটা বোঝা গেল। এই যে দেখুন, এই ট্রান্সফরমেশনটা করলে এফজেডটা এরকম হয়ে যাচ্ছে, আর কিন্তু কোনো সিগমা দেখা যাচ্ছে না, কোনো মিউ দেখা যাচ্ছে না। অবশ্যই দে আর হিডেন, মানে আমি কি করে এক্স থেকে জেড পাবো সেই ইনফরমেশনটা আমার কাছে থাকবে, কিন্তু ফাইনালি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নেচার ইন্ডিপেন্ডেন্ট, একদম মানে ল অফ করেসপন্ডিং স্টেটের মতো। নেচার ডিপেন্ডেন্সটা হিডেন আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না। তো তাহলে সেইভাবে আমরা হচ্ছে এই প্লটটা, এরকম ভাবে প্লটটা পেয়েছি। মানে যদি আমরা জেডটাকে পরিষ্কার এফ জেড এগেনস্ট জেড, বিভিন্ন জেড বসিয়ে বসিয়ে প্লট করি, তাহলে এরকম একটা ছবি পাবো। শুভশ্রী, একটা কথা একটু জিজ্ঞেস করবো। তুই আগের স্লাইডে, আগের যেখানে যা, আগেরটা যা, তুই যে এই এক্সটা নিচ্ছিস মানে অ্যাট এনি ইনস্ট্যান্স অফ টাইম আমি যেটা মেজার করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর মিউ হচ্ছে আমি যদি অনেকগুলো মেজারমেন্ট নিতাম তার যে অ্যাভারেজ মিন ভ্যালু, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, একদম ঠিক আছে, ডান। ঠিক আছে, তাহলে আমি এইরকম একটা জেড এর ডিস্ট্রিবিউশন পেলাম। আচ্ছা, এবার কতগুলো খুব ইম্পর্টেন্ট প্রবাবিলিটি একটু মেনশন করতে হবে, তার কারণ এইগুলো ভীষণ রেলিভেন্ট এবং এগুলো খুব স্ট্যান্ডার্ড। তো যেরকম একটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ গেটিং ডেটা বিটুইন মিউ মাইনাস সিগমা টু মিউ প্লাস সিগমা, তাহলে সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে মানে প্লাস মাইনাস অফ ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মধ্যে থাকার প্রবাবিলিটি করতে গেলে আমরা হচ্ছে যখন ওই লিমিটটা বসিয়ে দেবো তখন দেখবো এটা -1 থেকে +1 হয়ে গেছে। তো এই ইন্টিগ্রেশন কি করে করতে হয় এটাও ওয়েল নোন, এটা এরর ফাংশন বসিয়ে করতে হবে, করলে এটা 0.68 ভ্যালু আসবে। তার মানে হলো যে মিউ এর থেকে প্লাস সিগমা অথবা মাইনাস সিগমা ডিস্টেন্সে থাকার প্রবাবিলিটি হচ্ছে 68%। সেই একই রকম ভাবে মিউ থেকে +-2 সিগমায় থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.954। এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে কারণ 95টাকে
একটা মানে অলিখিত স্ট্যান্ডার্ড ধরা হয়। যখন কিছু মেনশন করা হয় না, পরে আমরা যখন আসবো সেই জায়গাগুলোয় হাইপোথিসিস টেস্টিং এর সময়, তখন দেখবো যে মানে এটা একটা বাই ডিফল্ট অপশন ধরা হয় 95% একটা ল্যান্ডমার্কের মতো। আচ্ছা 95 যদি এক্সাক্ট পেতে চাই তাহলে ঠিক 2 হয় না, এটা হচ্ছে -1.96 থেকে 1.96 পর্যন্ত হয়, তাহলে এক্সাক্ট 0.95 হবে। আর যদি -2 থেকে +2 করে ওই এটাকে কাছাকাছি ধরা হয়, কিন্তু মানে টু বি মোর প্রিসাইজ এটা 1.96 থেকে মানে -1.96 থেকে +1.96। সেই রকমের 3 সিগমা টু -3 সিগমা এটা হচ্ছে 0.99। তাহলে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ডেটা কিন্তু মানে 95% ডেটা কিন্তু সিগমার থেকে মিউয়ের থেকে +-2 সিগমার মধ্যে থাকবে, এবং 68% এটাকেও মোস্ট অফ দ্য ডেটা বলতে পারি, 68% ডেটা এটাও কিন্তু +-1 সিগমার মধ্যে থেকে যাবে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রবাবিলিটি বলে এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ থ্রু আউট দ্য কোর্স আমাদের এই ভ্যালুগুলো পরপর করে কাজে লাগবে। আচ্ছা এটা একটু দেখাবার চেষ্টা করেছি যে কিরকম ভাবে এইটা হচ্ছে, এই যে এটা হচ্ছে 2 এর ঠিক আগে আগে ধরেছে, তাহলে 95% প্রবাবিলিটিটা আসছে। এখানেও তাই, যদি 1 ধরি, এখানে তলায় স্কেলটা দেওয়া হয়নি, তাহলে এটা না আছে, তো মিউ +- সিগমা এখানে হচ্ছে 1 হচ্ছে। আচ্ছা এবার আমি খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাব, সেটা হচ্ছে পপুলেশন অ্যান্ড স্যাম্পল। তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভটা, এটা আমি কখন পাবো? এইটা পেতে গেলে থিওরিটিক্যালি আমাকে ইনফাইনাইট নাম্বার অফ এক্সপেরিমেন্ট করতে হবে। তো সেটা তো সম্ভব নয়, মানে কেউ তো ইনফাইনাইট নাম্বার অফ এক্সপেরিমেন্ট করবে না। একজন অ্যানালিস্ট কি করবে, সে 5টা এক্সপেরিমেন্ট করবে, 10টা করবে, খুব খুব যদি বেশি করে তাহলে 50টা করবে, তার বেশি তো করবে না। কিন্তু আমি মানে সে যদি 50টা এক্সপেরিমেন্ট করে, তাহলে আমি ওর যে এক্সপেরিমেন্টের কালেকশনটা সেইটাকে বলবো স্যাম্পল, ঠিক আছে? আর হাইপোথেটিক্যাল একটা কালেকশন যেখানে ইনফাইনাইট নাম্বার অফ এক্সপেরিমেন্টস আছে, মানে অল পসিবল এক্সপেরিমেন্টস আছে, সেইটাকে আমি বলবো পপুলেশন, ঠিক আছে? তাহলে পপুলেশন হচ্ছে টোটালি একটা আইডিয়াল কনসেপ্ট, আর স্যাম্পল হচ্ছে একটা টোটাল রিয়েল কনসেপ্ট। কিন্তু ইন্টারেস্টিংলি মানে স্যাম্পলের যারা মেম্বার তারা কিন্তু পপুলেশনের মধ্যে থেকেই আসবে, কারণ পপুলেশন হাইপোথেটিক্যাল কালেকশন যে সবাইকে এনক্লোজ করেছে, তার মানে নিশ্চয়ই মানে সমস্ত পপুলেশন এনক্লোজ হয়ে গেছে, মানে সমস্ত স্যাম্পলই ওর মধ্যে এনক্লোজ হয়ে গেছে। কাজেই এটা বলাই যেতে পারে যে আমি যে স্যাম্পল গুলো নিচ্ছি সেই স্যাম্পল গুলো হচ্ছে পপুলেশনের একটা একটা করে সাবসেট। আচ্ছা এইবার আমরা খুব মানে ইন্টারেস্টিং একটা জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে যে আমি মানে সত্যি সত্যি তো আমরা স্যাম্পল নেই বদার, আমরা তো সত্যিকারের পপুলেশনটা কেমন সেটা জানিও না, কারণ কেউ 1 লক্ষ এক্সপেরিমেন্ট করেনি মানে বেশিরভাগ ক্ষেত্রে। এবার কিছু কিছু ওয়েল নোন এক্সপেরিমেন্ট আছে, যেমন জি এর ভ্যালু, সেটার জন্য আমি জানি 1 লক্ষ এক্সপেরিমেন্ট অত হয়েছে, কিন্তু নর্মাল একটা আননোন জিনিসের ক্ষেত্রে কখনো 1 লক্ষ এক্সপেরিমেন্ট এক্সিস্ট করে না, কাজে নেই। কাজে পুরো মাথা ব্যথাটা হচ্ছে স্যাম্পলকে নিয়ে। এইবার স্যাম্পল ধরুন 50টার একটা কালেকশন, কাজেই এই 50টা কালেকশনের যদি আমি অ্যাভারেজ করি, তাহলে সেইটা কি ট্রু ভ্যালুতে পৌঁছবে? এইটা হচ্ছে প্রশ্ন। এটাকেই বলা হয় যে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমার যে স্যাম্পল মিন, সেই স্যাম্পল মিনটা কি পপুলেশন মিন হবে না হবে না? মানে লজিক্যালি না হবারই কথা, কারণ কেনই বা হঠাৎ আমি যদি অল্প নিই, মানে আমি যদি ধরুন জাস্ট 5টা নিই, তাহলে এমন তো হতেই পারে 5টাই হচ্ছে আমার একদিকে পড়ে গেছে ডিস্ট্রিবিউশনের, কাজে না হবারই কথা। স্টিল এইটা বোঝার জন্য আমি একটা ছোট নিউমেরিক্যাল এক্সপেরিমেন্ট করেছি, আমার মনে হয় সেটা ভালো লাগা উচিত। মানে আমি এটা ঠিক আমার এটা বোঝা যাচ্ছিল না বলে আমি এটা দেখছিলাম, আমি এটা একটু আপনাদের দেখাবো। র্যান্ডম নাম্বার জেনারেট করে লিখেছি। এই র্যান্ডম নাম্বার গুলোর মিউ হচ্ছে মানে যেটা অ্যাভারেজ বললাম, সেই অ্যাভারেজটা হচ্ছে 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। তাহলে এই 1000টাকে মানে যদিও 1000টা পপুলেশনের হিসাবে কম, তবু ফর দ্য টাইম বিং আমরা এই 1000টাকে পপুলেশন হিসাবে ট্রিট করব, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা এখান থেকে বিভিন্ন রকম স্যাম্পল সাইজ নিচ্ছি। একবার আমরা স্যাম্পল সাইজটা নিলাম 10, একবার 20, 50, 100, 200 আর 500। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে এই পপুলেশন থেকে র্যান্ডমলি
10টা করে নাম্বার বেছে নিলাম। তার মানে এটা হচ্ছে আমার একদম স্যাম্পল অফ সাইজ 10 হলো। এইবার আমি ওই 10টা নাম্বারের অ্যাভারেজ নিলাম। তাহলে আরেকবার বলি, ঠিক আছে, বোঝা যাচ্ছে এই জায়গাটা? হুম 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 বেশ, আমি আরেকবার বলি, আমি এখানে হচ্ছে মানে আমার পপুলেশন ভিউটা তাহলে মানে পপুলেশন অ্যাভারেজটা তাহলে হচ্ছে 0। এবার আমি দেখবো যে আমার স্যাম্পল অ্যাভারেজটা কত হয়। দেখুন আমি এখানে দেখেছি এগুলো কিন্তু 0 হচ্ছে না, এটা 0.1, এইটা তো দেখুন মানে -1 অনেক বড়, এটা 0.47, এটা অনেক বড়, প্রত্যেকটাই কোনোটাও 0 মানে ধার কাছে না। কয়েকটা হয়তো 0-র আশপাশে আছে, কিন্তু মানে বেশিরভাগই 0 থেকে অনেকটা দূরে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাভারেজ গুলো। এরপর আমি যেটা করেছি, এই অ্যাভারেজ গুলোর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করেছি, অর্থাৎ অ্যাভারেজ গুলো কতটা ছড়ানো সেটা বোঝার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেছি। তাহলে দেখুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশ বড়, 0.409, বেশ ওয়াইড। আচ্ছা, এরপর আমি স্যাম্পল সাইজটা আস্তে আস্তে বাড়াচ্ছি। তাহলে এবার 20টা নাম্বার নিয়েছি, দেখুন এইভাবে অ্যাভারেজটা করেছি। এই যেখানে প্রথম 20টা, এখানে প্রথম 20টা নিলে তো আমার র্যান্ডামনেস এর কোনো অভাব হচ্ছে না, কারণ এই নাম্বারগুলো যদি র্যান্ডাম হয় মানে পরপর 20টা নেওয়া আর মানে এদিক ওদিক থেকে 20টা নেওয়ায় কোনো ডিফারেন্স হয় না। তাহলে এই যে নাম্বারগুলো, এইগুলো সাপোজ টু বি ক্লোজার টু 0। আচ্ছা, এবার এক একটা দেখে তো বোঝা যাবে না, তাহলে আমি যখন এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করছি তখন দেখুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা অনেক কম, 0.409 থেকে এইটা 0.197 হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, এইটা 0 দিকে আরো চেপে যাচ্ছে, যত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম তার মানে এটা আরেকটু মানে কম ডিস্ট্রিবিউটেড, আরেকটু ক্লোজড। তাহলে যখন n = 50 করেছি, দেখুন এটা কিন্তু ক্রমশ কমছে, কমতে কমতে এই সব জায়গায় এটা প্রচুর কমে গেছে। তার মানে এইটা খুব সহজেই আমি অ্যাটলিস্ট নিউমেরিক্যালি বলতেই পারি যে যত স্যাম্পল সাইজ বাড়ানো হবে তত হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মিন সেটা আস্তে আস্তে কমবে। ঠিক আছে, এটা এগ্রি তো? একটা প্রশ্ন আছে, হুম, সেটা হচ্ছে বলুন। যে এই ডি বা ই এই যে কলামগুলোতে এই ভ্যালুগুলো ওরা নাম্বার নয়, ওরা অ্যাভারেজ ভ্যালু, মানে 20খানা ভ্যালু নিয়ে তার অ্যাভারেজ সেইটা এইটা। হ্যাঁ 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 একদম, তা যদি হয় এটা হচ্ছে তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো আমরা ওই ভ্যালুগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি, নাকি এই অ্যাভারেজ ভ্যালুগুলো Average তার গুলো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? অ্যাভারেজ ভ্যালুগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি। আচ্ছা, এটা কেন? Average আচ্ছা, আমি একটা value-গুলো- কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, হ্যাঁ। অফকোর্স। হ্যাঁ, বলছি যে এখানে যে স্যাম্পল নাম্বারটা নেওয়া হচ্ছে সেটা তো মানে এখানে যে পয়েন্ট গুলো লেখা হয়েছে তার 10টা, কিন্তু সেখানে মানে কালেকশন অফ নাম্বার সেখানে 10টা বা 50টা করা হচ্ছে। কিন্তু আপনি যখন আগের স্লাইডে দেখালেন তখন এক একটা স্যাম্পলকে তো আমরা স্যাম্পল নাম্বার হিসেবে ইউজ করছি, মানে আমরা এই যে কতগুলো এখানে কালেকশন আছে, না হ্যাঁ, ধরুন, কতগুলো স্যাম্পল ধরছি সেটা বলছেন তো? হ্যাঁ আমি বলছি ধরুন একটা পপুলেশনে 1000টা কোনো পার্টিকেল আছে বা কিছু আছে, সেখানে যদি আমি স্যাম্পল নাম্বারটা বাড়াতে চাই আমি সেখানে 1000টা হতে পারে বা সেখানে 500টা হতে পারে, কিন্তু আপনি তো কালেকশন অফ যেটা নিচ্ছেন কালেকশন অফ স্যাম্পল, মানে ওটাকে কেন স্যাম্পল নম্বর বলছেন সেটা আমি বুঝতে পারছি না। স্যাম্পল নাম্বার না, মানে হ্যাঁ স্যাম্পল নাম্বার বলতে আমি নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য স্যাম্পল এইটা মিন করেছি। স্যাম্পল সাইজ, স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ, ঠিক, স্যাম্পল স্যাম্পল সাইজ, সাইজ বলি, মানে স্যাম্পল স্যাম্পল সাইজ। সাইজটা বাড়ালে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কমছে। হ্যাঁ, একদম। না শুভশ্রী, একটা জিনিস বল, তুই হুম। ধর এই যে C3 তে যেটা লিখেছিস, হ্যাঁ, C3 তোর কার্সারটা যেটা, হ্যাঁ, 0.1065 এটসেট্রা, এইটা কি তুই যে কোনো 10টা স্যাম্পল 10টা ডেটা নিয়ে তার অ্যাভারেজ করেছিস? হ্যাঁ, এই যে এখানে দেখো আমি ওই 1 থেকে 10 অবধি আচ্ছা নিয়ে আচ্ছা করেছি। তেমনি এখানে আচ্ছা। আমি হচ্ছে 203 থেকে 212 যে অবধি কোনো নিয়ে র্যান্ডাম তুই যে কোনো এটা আমি random করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাতে র্যান্ডম এফেক্টটা কিছুটা আসে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার একটা জিনিস একটু ক্লিয়ারিফাই করার ছিল, বলবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, বলছি যে মানে এই স্যাম্পলের সাইজটা বাড়ালে মানে n 10 20 যত বাড়ছে আর কি, হ্যাঁ, হুম তত স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কমছে, হ্যাঁ, হুম, তাই তো? একদম। কারণ কিন্তু দেখুন এবার মানে 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 বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কমছে, এই মানে আমি কিন্তু মানে আমি বলতে চাইছি যে সেটাই একমাত্র ইন্ডিকেশন নয় যে এটা বেটার স্যাম্পলিং হচ্ছে, তাই না? মানে আমি বলতে চাইছি যে মিন গুলো অ্যাকচুয়ালি কমছে।
তাই তো? হ্যাঁ মানে মিন গুলো দেখুন এইটা মানে হচ্ছে মিনটা যে মানে এক্স্যাক্টলি হওয়া উচিত 0, তাই তো? হ্যাঁ কিন্তু সেটা তো মিন হবে না। গুলো ইটসেলফ কমছে যত স্যাম্পল সাইজ বাড়াচ্ছে, তাই তো? মানে সেগুলো যেটা হওয়া উচিত অ্যাকুরেট তার তত কাছাকাছি যাচ্ছে, তাই তো? এটা দেখে কিন্তু বোঝা যাবে, দেখুন 500 জন্য এগুলো সবই কিন্তু প্রায় জিরোর কাছাকাছি। ঠিক ঠিক হ্যাঁ মানে আমি সেটাই বলতে চাইছি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম, মানে এটা বোধহয় ফুল ইন্ডিকেশন নয়। মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন উইথ রেসপেক্ট টু দ্য মিন, সো বেসিক্যালি দ্য রেশিও বিটুইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এন্ড মিন, সেটা হয়তো একটা মানে বেটার। না ব্যাপারটা ইয়ে হচ্ছে আছে, যে আমি হ্যাঁ। এটা একটু বলি, সেটা হচ্ছে যে যদি আমি এই স্যাম্পল সাইজ 10 এইরকম অল পসিবল নিতাম, হ্যাঁ, তাহলে কিন্তু এক্সাক্ট মিউ মানে তাদের অ্যাভারেজ কিন্তু এক্সাক্ট মিউ হয়ে যেত। ভেবে দেখুন এই যে এখানে 1000টা আছে, তো তাহলে আমি 10 করে তার মানে 100টা এরকম স্যাম্পল পেতে পারি। আমি স্যাম্পল সাইজ 10 স্যাম্পল 100টা পেতে পারি। তাহলে সেই 100টা মিন যদি নিয়ে আমি তারও মিন করতাম, তাহলে কিন্তু এক্সাক্ট 0 হতো, সেটা হতে বাধ্য, কারণ সেক্ষেত্রে প্রত্যেকটা নাম্বার একবার করে যোগ হলো, 100 দিয়ে ভাগ হলো। হ্যাঁ না কিন্তু সেটা তো এটার ফিলোসফিটা তো নয়, এটা তো হচ্ছে যে স্যাম্পল সাইজ বাড়লে জিনিসটা কাছাকাছি যাবে, সেটাই তো মেন, তাই তো? ফাইনাল মিনটা কিন্তু 0ই হবে, মানে এই যে প্রত্যেকটা, আমি তো সবকটা এখানে নিতে পারলাম না, কিন্তু যদি n ইকুয়াল টু 10 এর সবকটা নিতাম, তার মিনটা কিন্তু সেই মিউই হতো। কাজে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই ইম্পর্টেন্ট। তার মানে মিনের মিন যদি সবকটা নিই, তাহলে মিনের মিন কিন্তু মানে পপুলেশন মিনই হয়ে যাবে, ঠিক ঠিক, আচ্ছা ঠিক ঠিক তাই না? কারণ আমি যদি n ইকুয়াল টু 10 এর 100টা পাবো, সেই 100টাকে যদি আমি যোগ করে এবার যদি মানে 100 দিয়ে ভাগ করি, তাহলে এফেক্টিভলি প্রত্যেকটা নাম্বার একবার করে যোগ হলো, 1000 দিয়ে ভাগ হলো, তখন কিন্তু না আমরা n ইকুয়াল টু 10 নিয়ে 100টার কথা আমি বলছি না, তাহলে তো এফেক্টিভলি সেটা তো সেমই হয়ে গেল, সেটা নয়। হ্যাঁ যাক, না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে না, কিন্তু এটা ফিজিক্যালি কিংসুক মনে হচ্ছে মিন করছে যে আমি যে কোনো 10টা স্যাম্পল নিলাম, তার যে অ্যাভারেজটা সেইটা আমাদের মানে সেন্টারের মিনটা মানে পপুলেশন, টোটাল পপুলেশন মিন থেকে কতটা স্ট্যান্ডার্ড মানে কতটা ডেভিয়েশন হচ্ছে, তাই তো? হ্যাঁ মানে আমি বলতে চাইছি একদম এক্স্যাক্টলি যেটা দেখানো হচ্ছে, আমি সেটাই বলতে চাইছি যে নিশ্চিত ফিলোসফিটা এটাই যে যত আমি স্যাম্পল সাইজটা বাড়াবো তত ওটার কাছাকাছি যাবে, এটা একদম, সেটা তো ঠিকই আছে, একদম কিছু নেই। হ্যাঁ মানে স্ট্যাটিস্টিক্সটা ভ্যালিড হবে, এটাই আর স্ট্যাটিস্টিক্স, মানে আমি দুবার কয়েন টস করে তো স্ট্যাটিস্টিক্স বলতে পারি না, এটাই আর ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে। এভাবে বুঝে যেতে যদি আমি 1000-এ চলে যাই, তাহলে বোঝাই যাচ্ছে যে আমার মানে পপুলেশন মিন আর রে মিন সমান হয়ে যাবে, কাজে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 হবে। হ্যাঁ, আমরা তো অর্গানাইজ ডেটা নেবো, এগুলো তো পুরো হ্যাফাজার্ড ডেটা নিয়েছে ও। না কিন্তু মানে র্যান্ডম এরর কিন্তু হ্যাপাজারি, সেই জন্যই না হ্যাপাজার না দিয়ে না, আমি তোকে বলছি তুই যে ডেটাটা এ কলামে লিখেছিস সেটা পুরোটাই কিন্তু র্যান্ডম নেওয়া আছে ভ্যালু। একদম অর্গানাইজ হতো। হ্যাঁ হ্যাঁ মানে এটা তো র্যান্ডম এরর নয়, র্যান্ডম এরর তো বৈশিষ্ট্য একদম মানে হ্যাপাজারি। একদমই ঠিক, ঠিক, ওকে। সেই জন্য আমি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে এই মানে নিউমেরিক্যাল এক্সপেরিমেন্টটা করলাম। হ্যাঁ এগো, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে এইভাবে যেটা হচ্ছে দেখুন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কমবে। এরপর যদি আমি ফাইনালি মানে সাইজটাকে ইনফাইনাইট করে দিই, মানে পপুলেশন সাইজ আর স্যাম্পল সাইজ সমান করে দিই, তার মানে তখন একটাই ভ্যালু, কাজে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আর কোনো মানেই নেই, তার মানে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0। কাজে আমরা এইটা বলতে পারি যে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, সেটার সঙ্গে n এর একটা স্পষ্ট ইনভার্স রিলেশন আছে, তাই না? মানে ফাইনালি যদি এটা ইনফাইনাইট হয়ে যায়, মানে এনটা যদি ইনফাইনাইট হয়ে যায়, স্যাম্পল সাইজটা যদি ইনফাইনাইট হয়ে যায়, তখন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 0 হবে। তার কারণ তখন একটাই মানে একটাই স্যাম্পলের মধ্যে সবাই ঢুকে গেছে, কাজে সেই যা মিন আর পপুলেশন মিনে কোনো ডিফারেন্স নেই। তাহলে এইখানে আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে এইটা, যে এই যে পপুলেশন মিন স্যাম্পল মিনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেইটা আমাদের মানে অ্যাকচুয়াল যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ যে একদম পেরেন্ট যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, তার সঙ্গে একটা 1/n দিয়ে রিলেটেড। এবার হ্যাঁ, সেটা 1/n² হতে পারে, 1/√n হতে পারে, কিন্তু nটা তলায় থাকবে, এরকম কিছু একটা হবে। আচ্ছা, এইবার হচ্ছে এটা একটা থিওরেম, এটাই হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম, যে এই যে জিনিসটা, এইটা হচ্ছে 1/n হবে। হচ্ছে না কেন?
করে গেছে গেছে হ্যাঁ। তো সেন্ট্রাল লিমিট থিওরেমটা হচ্ছে এই যে সিগমা এনটা, তাহলে সিগমা এনটা কি আরেকবার বলি, এটা হচ্ছে অ্যাভারেজ যে ভ্যালু গুলো তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেইটা মেইন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার সঙ্গে এই 1/√n এই রিলেশনে যায়। সো দিস ইজ কল্ড সেন্ট্রাল লিমিট থিওরেম। আচ্ছা, এইবার আমি একটু বসিয়ে দেখবো যে এইটা দিয়ে যেটা আসে আমার সেটা এসেছিল কিনা। দেখুন আমার কিন্তু সেটা আসেনি, আমি এখানে থিওরিটিক্যাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে যেটা লিখেছি সেখানে আমি এই 1/√n করেছি, সেটা কিন্তু এটা আসেনি। তাহলে এটা না আসার কি কারণ হচ্ছে, কারণ এইটাও একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এইটা ট্রু হবে যখন আমি অল পসিবল স্যাম্পল নেব, মানে স্যাম্পল এখানে মাত্র 10টা স্যাম্পল নিয়েছি, তো 10টা না নিয়ে এটা যদি আমি আরো বাড়িয়ে 100টা না করলেও যদি 50টা করে দিতাম তাহলে কিন্তু এটা ইমপ্রুভ করবে, মানে এটা ফাইনালি 0.31 এর দিকে যাবে আর কি। তো যেহেতু 10টা নিলে অনেক কিছু বাইরে রয়ে যাচ্ছে, অনেক ডেটাই বাইরে রয়ে যাচ্ছে, সেই জন্য এটা কিন্তু এক্স্যাক্টলি মিলছে না। এবং এটাও ট্রু, দেখুন যত মানে এনটা বাড়ানো হচ্ছে তত কিন্তু এটা কাছাকাছি যাচ্ছে, মানে তত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে আমার প্র্যাকটিক্যাল যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার সঙ্গে থিওরিটিক্যাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা মিলছে, মানে যত এন বাড়ানো হবে তত এটা ক্লোজড হবে আর কি। আচ্ছা, তাহলে এরপর আমরা এই কনসেপ্টটা খুব সহজেই চলে আসতে পারি, সেটা হচ্ছে কনফিডেন্স লিমিট অ্যান্ড কনফিডেন্স ইন্টারভ্যাল। তার মানে এইটা বোঝা গেল, আমি এইখানে কিন্তু ওই এক্স অ্যাভারেজ গুলোকে এঁকেছি, হ্যাঁ, মানে এটা কিন্তু সেই পেরেন্ট যে ডিস্ট্রিবিউশনটা সেটা নয়। তাহলে এখানে আমরা এঁকেছি হচ্ছে এক্স অ্যাভারেজের যে ডিস্ট্রিবিউশন সেইটা। তো সেইটা দেখলে দেখা যাচ্ছে এই যে এন যখন আস্তে আস্তে যত এন বাড়ানো হয়েছে তত এটা পিকড হয়েছে। তাহলে এইভাবে বলা যেতে পারে যে এই এক্স অ্যাভারেজটা অ্যাকচুয়াল মিউ এর থেকে কত দূরে থাকবে। তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাভারেজের যেটা মানে এক্স অ্যাভারেজের যেটা ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা আগে যে প্রুফ গুলো করেছিলাম সেইগুলো এখানেও ট্রু, খালি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু অন্যরকম, মানে অবশ্যই আগের থেকে অনেক ন্যারো, তার কারণ আমরা একটা অ্যাভারেজ করে নিয়েছি, কাজে সেটা একটু ন্যারোড হয়েই যাবে, মানে অ্যাভারেজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নর্মাল নাম্বারের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ততটা খারাপ হবে না। তো তাহলে আমরা সেই দিক থেকে বলতে পারি যে এই এক্স অ্যাভারেজটা কত দূরে, যদি এক্স অ্যাভারেজটা মোটামুটি এই -1 থেকে +1 এর মধ্যে থাকার প্রবাবিলিটি কত, এটা আমরা দেখেছি 68%। তার মানে এই যে এর যে আমি এটা আরেকবার বলেছি, সেটা হচ্ছে এই যে এক্স অ্যাভারেজের অ্যাভারেজটা সেটা আবার মিউ, কাজেই মিউ থেকে এক্স অ্যাভারেজটা প্লাস মাইনাস সিগমা ডিস্টেন্সে থাকার প্রবাবিলিটি 68%। তাহলে এইটাকে আমরা এইভাবেও বলতে পারি, আমরা 68% কনফিডেন্স এই কথাটা বলতে পারি যে আমার যে অবটেন্ড স্যাম্পলের মিনটা, স্যাম্পলের অ্যাভারেজটা সেইটা অ্যাকচুয়াল অ্যাভারেজের থেকে প্লাস মাইনাস সিগমা ইন ডিস্টেন্সে আছে। এই স্টেটমেন্টটা কি বোঝা যাচ্ছে, মানে এটা মানে ওটারই একটু এক্সটেনশন আর কি। আচ্ছা, জেড এর মধ্যে জেডটা কিভাবে ডিফাইন ছিল একটু কি আরেকবার বলি তাহলে, সেটা হচ্ছে ওই এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে মানে এ ডিপেন্ডেন্স নেচারের উপর যে ডিপেন্ডেন্স সেইটাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ওই মিউ আর সিগমা দিয়ে ওটাকে স্কেল করে দিয়েছি। জেড কন্টেন্স এক্স, নট এক্স। হ্যাঁ, আচ্ছা, না এইখানে জেড তো, হ্যাঁ মানে আমি জেড তো একটা নাম্বার, মানে এক্স থেকে যখন যাব তখন তো জেড একটা নাম্বার। আচ্ছা, না এই না ছবিটা বলি কিন্তু সেই হিসেবে এই ছবিটায় এই ছবিটাতে কি জেডটা কি এক্স অ্যাভারেজ, এই মানে ছবিতে ডিফাইন্ড ইন কিন্তু টার্মস অফ Z এক্স অ্যাভারেজ? হ্যাঁ, মানে এইখানে যদি বসাতে হয় তাহলে এবার কিন্তু এটা হচ্ছে এক্স অ্যাভারেজ মাইনাস মিউ করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি এই জিনিসটা মানে 68% কনফিডেন্স এই কথাটা বলতে পারি যে আমি যে স্যাম্পলের আমার স্যাম্পলের যে আমি মিনটা পেয়েছি সেই মিনটা অ্যাকচুয়াল যে ভ্যালু তার প্লাস মাইনাস সিগমা এন এর মধ্যে থাকবে, যেখানে সিগমা এন হচ্ছে অ্যাকচুয়াল সিগমা বাই √n।
ঠিক আছে, এইটাকে বলা হয় কনফিডেন্স লিমিট এবং কনফিডেন্স ইন্টারভ্যাল। কনফিডেন্স লিমিট হচ্ছে 68 আর কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে তাহলে মিউ প্লাস সিগমা থেকে মিউ মাইনাস সিগমা। ঠিক আছে, আচ্ছা উল্টো দিক থেকে এইটাকে এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলেই দেখতে পাচ্ছি আমি এটাও বলতে পারি যে আমরা 68% উইথ 68% কনফিডেন্স এই কথাটা বলতে পারি যে অ্যাকচুয়াল যে নাম্বারটা, অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেইটা আমার অবটেন্ড এক্স অ্যাভারেজের থেকে প্লাস মাইনাস সিগমা ডিস্টেন্সের মধ্যেই থাকবে। মানে দুটো একই কথা আর কি। আচ্ছা তাহলে একই রকম ভাবে আমরা 95% কনফিডেন্স লেভেলটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, আমরা এটাকে এভাবে ডিফাইন করছি যে 95% কনফিডেন্স লিমিটের করেসপন্ডিং ইন্টারভ্যালটা হচ্ছে আমার অবটেন্ড যে এক্স অ্যাভারেজ সেটার সঙ্গে প্লাস মাইনাস 1.96 ইন্টু সিগমা এন। তাহলে এই হচ্ছে কনফিডেন্স লিমিট এবং কনফিডেন্স ইন্টারভ্যাল। তাহলে কনফিডেন্স লিমিট মানে হচ্ছে ওই যে জেড এর যে রেঞ্জটা সেইটা হচ্ছে কনফিডেন্স লিমিট, আর জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, আর যত পার্সেন্ট সেটা হচ্ছে কনফিডেন্স লিমিট। আচ্ছা শুভশ্রী, সিগমা এন করলি কেন? ওই যে এটা হচ্ছে এক্স অ্যাভারেজ গুলোর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা সিগমা ও এন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এতক্ষণ অব্দি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এবার হচ্ছে সমস্যাটা হচ্ছে যে মানে সিগমা এন আমি যদি সিগমা পেতাম তাহলে তো খুব ভালো হতো, আমি সঙ্গে সঙ্গে সিগমা এনটা পেয়ে যেতাম। কিন্তু অ্যাকচুয়ালি তো আমার কাছে পপুলেশন সম্পর্কে কিছুই জানা নেই, মানে সত্যিকারের সিগমা কত তাই জানার জন্য তো আমাকে আবার ওই 1 লক্ষটা এক্সপেরিমেন্ট করতে হবে, আমরা তো সেটা করবো না। যে আমাদের হিসেবটা হচ্ছে পুরোটাই মানে সীমার মাঝে অসীমকে খোঁজবার মতো আর কি। কাজে আমার ওই যে মানে কতিপয় এক্সপেরিমেন্ট আমি করেছি সেইটা দিয়ে আমি চালানোর চেষ্টা করছি। কাজেই আমি যে সিগমা আমি কি বলতে পারি এবার তাহলে, এই যে আমার সিগমা সম্পর্কে কোনো ইনফরমেশন নেই, আমার কাছে কি আছে? আমার কাছে আছে হচ্ছে আমি যে নাম্বারগুলো করেছি তার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেই রকম আমার মিনটা পপুলেশন মিন নয়, সেই একই কারণে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নয়, তাই তো? কাজেই এইখানে আমাকে যেহেতু আমার হাতে আর কিছু নেই, সেই জন্য আমাকে বাধ্য হয়ে এই সিগমার জায়গায় আমি যে 10টা নাম্বার নিয়েছি তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করতে হচ্ছে। কিন্তু অবশ্যই আমরা এর ফলে একটা এরর ইন্ট্রোডিউস করছি। তাহলে এই এররটাকে মানে যাতে আমরা আলটিমেটলি কম্প্রোমাইজ না করি তার জন্য একটা টি বলে একটা নাম্বার ডিফাইন করা হচ্ছে। তাহলে এই টিটা কি? এই টিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এই যে ডিসক্রিপেন্সিটা হলো, আমরা সিগমাটা না পেয়ে ওখানে এস বসিয়ে দিলাম, সেই ডিসক্রিপেন্সিটাকে একটা এম্পিরিক্যালি ম্যানেজ করে। তো এইটাকেই বলা হয় টি ডিস্ট্রিবিউশন। এটা কিভাবে মানে নামটা এরকম, এটাকে স্টুডেন্টস টি বলে। এটার কারণ হচ্ছে এই পেপারটা যখন ছিল, মানে এটা এক্সাক্ট কে মানে কার পেপার আমি সেটাও ভুলে গেছি, কিন্তু তিনি স্টুডেন্ট এই নাম দিয়ে ছাপিয়েছিলেন, তো তাই জন্য এটাকে তারপর থেকে স্টুডেন্টস টি বলা হয়। তো এই টিটা তাহলে কি? আমি মানে ফিলোসফিটা হচ্ছে এইটা যে যখন আমি খুব লিমিটেড নাম্বার অফ এক্সপেরিমেন্টস করেছি তখন তাহলে আমি যে এসটা পাচ্ছি সেই এসটা দিয়ে যে ডিস্ট্রিবিউশনটা পাচ্ছি, তাহলে অ্যাকচুয়াল এক্স অ্যাভারেজের ডিস্ট্রিবিউশন তো সেটার মতো হবে না। তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই তার থেকে আরেকটু চওড়া হবে। তার কারণ আমি 95% ইন্টারভ্যাল বলতে যতটুকু বুঝছিলাম আমাকে একটু লিবারাল হতে হবে। কাজে আমাকে 95% ইন্টারভ্যালটা মানে 95% কনফিডেন্স লিমিটের যে ইন্টারভ্যালটা সেইটা আর 1.96 হলে হবে না, সেটাকে একটু ছড়িয়ে দিতে হবে। তার কারণ আমি অত ভালো জিনিস বসাইনি, কাজে যখন আমি বসাইনি তার মানে আমাকে কিন্তু একটু লিবারাল হতে হবে। আমি যে বলবো যে 1.96 প্লাস 1.96 এর মধ্যে হবে না, আমার একটু আর কি দুর্বল ছাত্রদের জন্য যেরকম নিয়মগুলো একটু শিথিল করে দিতে হয়, এখানেও তাহলে আমাকে একটু লিবারাল হয়ে যেতে হবে, অর্থাৎ আমাকে ওইটাকে একটু টেনে বাড়িয়ে দিতে হবে। তাহলে কতটা বাড়াতে হবে সেটা ডিপেন্ড করবে আমি কতগুলো পপুলেশন আমি কতগুলো স্যাম্পল সাইজ নিয়েছি তার উপরে। তাহলে স্যাম্পল সাইজের উপরে ডিপেন্ড করে আমি আরেকটা মানে এই যে জেড এর মতোই আরেকটা ডিস্ট্রিবিউশনে চলে যাব, সেইটাকে বলা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন। দেখুন এখানে আমি টি ডিস্ট্রিবিউশনটা এঁকেছি, এবার এগুলো কি করে এঁকেছি আমি পরের পার্টটা বলবো, মানে যখন এক্সেল ইউজ করবো তখন আমি এটা বলবো যে এটা কিভাবে পেলাম।
কিন্তু এখন এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটু ছড়ানো, মানে এইটা যেহেতু পিকের হাইটটাও কম, এটা হায়ার মানে জেড এর দিকে প্রবাবিলিটিটা একটু বেশি, কাজেই এখানে 95% প্রবাবিলিটি রেঞ্জটা মানে 95% কনফিডেন্স ইন্টারভ্যালটাও একটু ছড়ানো হবে। আচ্ছা, এইখানে আমি দেখিয়েছি যে মানে এর আগেরটা ছিল হচ্ছে যে ফিক্সড টি রেখে মানে একটা টি ফিক্সড রেখে জেড এর সঙ্গে এটা কিভাবে চেঞ্জ হয়, আর এরপর যেটা করছি সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যালটা ফিক্সড করে দিয়েছি 95% কনফিডেন্স লিমিট। তো তাহলে যদি জেড আর টি এর কম্পেয়ার করি, তাহলে জেড কি, জেড এর সঙ্গে কোনো নাম্বারের সম্পর্ক নেই, যতবারই এক্সপেরিমেন্ট করি জেড তো সেম, কাজে জেড একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, কাজে সেটা সেম রয়ে গেছে। আর যত আমি এক্সপেরিমেন্ট বাড়িয়েছি তত দেখুন জেড আর টিটা কাছাকাছি চলে এসেছে। কিন্তু যখন এক্সপেরিমেন্টের সংখ্যা 10 বা অনেক কম, তখন কিন্তু এই যেটা 1.96 এর জায়গায় এইটা কিন্তু আমার এসেছে 2.56, 2.26 বা এটা এই ধরনের। কাজে এইটা হচ্ছে টি এর ডিস্ট্রিবিউশন। কাজে আমি যখন লিমিটেড নাম্বার অফ ডেটা নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাকে জেড এ স্টিক করে থাকলে হবে না, জেড থেকে আমাকে টি এর দিকে চলে যেতে হবে। আচ্ছা, তাহলে এটা একটা অঙ্ক করি, না হলে তো এটা হবে না। হ্যাঁ, এখানে 6টা একটা কোনো স্পেকট্রোস্কোপির এক্সপেরিমেন্টে 6টা পিক এরিয়া দেওয়া আছে, মানে 6টা ইনজেকশন তার করেসপন্ডিং পিক এরিয়া গুলো দেওয়া আছে। এখানে যদি 95% কনফিডেন্স ইন্টারভ্যালটাকে আমাকে বার করতে হয়, তো তাহলে আমি চলে যাচ্ছি এখানে। এই যে এখানে 6টা ডেটা আমরা পরপর লিখেছি, তারপর কি করেছি, প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে এক্স অ্যাভারেজটা বার করে ফেলেছি। এক্স অ্যাভারেজ হচ্ছে এইটা। তারপরে অ্যাভারেজ বার করার পরে নিশ্চয়ই আমরা সবাই জানি অ্যাভারেজ দিয়ে ওই রেঞ্জটাকে সিলেক্ট করলে অ্যাভারেজ হয়ে গেছে। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জেনারেলি এক্স দিয়ে লিখি, এটাও তাই, STDEV লিখে ওই রেঞ্জটা সিলেক্ট করতে ওইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দিয়ে দিচ্ছে। তাহলে এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টি ফর 95% ইন্টারভ্যাল। তাহলে এখানে আমার কত, আমার স্যাম্পল সাইজ হচ্ছে 6টা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডিগ্রিজ অফ ফ্রিডমের সঙ্গে মানে ডেফিনেশনটা হচ্ছে যে আমি যদি n নাম্বার অফ এক্সপেরিমেন্টস করে থাকি, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1। তো সেটার কারণ আছে একটা, সেটার কারণ হচ্ছে আমরা তো একটা ইকুয়েশন অলরেডি ইউজ করে ফেলেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নাম্বার যোগ করে তাকে n দিয়ে ভাগ করলে ওই এক্স অ্যাভারেজটা পাওয়া যাবে। কাজেই ধরে নেওয়া হচ্ছে যে ওই এক্স অ্যাভারেজের মধ্যে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম এক্সস্টেড হয়ে গেছে, কাজেই আমাদের হাতে আর n-1টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। তাহলে এই 95% ইন্টারভ্যালটা হয়ে গেছে দেখুন 1.96 এর জায়গায় 2.57। তাহলে এর কমেন্টটা কি, আমি এইটা ডিটেলসে আসবো। তাহলে এইটা 95% কনফিডেন্স ইন্টারভ্যাল মানে কতটা তার বাইরে আছে সেইটা দিয়ে এইটা দিতে হয়, TINV। আমি এইগুলো বলবো আজকে যে কিভাবে মানে এই যে 5টা 6টা আছে সেগুলো কিভাবে করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টটা হচ্ছে এখানে। আচ্ছা, এটা 5 দিয়েছি কেন, তার কারণ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে 5, 6টা ডেটা, তাই জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 5। তাহলে 0.05 মানে হচ্ছে 95 ধরলে 0.95, তার বাইরে যেটা রয়ে গেল সেইটা দিয়ে TINVটা ডিফাইন করতে হয়। তাহলে এখানে এই কনফিডেন্স ইন্টারভ্যালটা হয়ে গেছে 2.57। তাহলে এটা যদি 2.57 হয়, তাহলে এবার এখান থেকে মানে এটা জেড এর জায়গায়, জেড 1.96 এর জায়গায় আমাকে 2.57 ইউজ করতে হবে। তাহলে এইটা যদি ইউজ করি তাহলে এইটা মানে ডিস্টেন্সটা কত হয়েছে, এটা হচ্ছে তাহলে এই যে আগের আমার ফর্মুলাটা মনে করি, জেড কত ছিল, জেড ছিল হচ্ছে মানে এক্স অ্যাভারেজ ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই √6। এখানে কিন্তু √6 হবে, মানে এটা কিন্তু n, এটা কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম না। তাহলে এইটা ইউজ করে আমরা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স মানে মিউ এর থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স যতটা দূর অব্দি বিস্তৃত সেইটা এখান থেকে পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট অফ দা ইন্টারভ্যাল হচ্ছে এক্স এর সঙ্গে যোগ করেছি, লোয়ার লিমিটের জন্য বিয়োগ করেছি। তাহলে দেখুন এইটাকে বোঝা যাচ্ছে, মানে এইরকম অঙ্ক আমরা তো এক্সপেক্ট করতেই পারি পরীক্ষা। এইটা যদি শুধু দিয়ে দেয়, অর্থাৎ এই ভ্যালুটা যদি আমাকে দিয়ে দেয় যে TINV 0.055, সেই ভ্যালুটা দিয়ে দিলে কিন্তু এই অঙ্কটা হাতে করে ফেলা যাবে।
তার মানে ঠিক আছে, এটা অসুবিধা ফর্মুলাটা নেই কি তো? দাঁড়ালো? B10 আর B11 গুণ করছিস, তাতে কি হ্যাঁ কি 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 থাকছে? একটা এস আর একটা টি হ্যাঁ ফর 95% ইন্টারভ্যাল, এই দুটোর গুণ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন, তাই তো? হ্যাঁ, মানে That- এস বা আরেকটা করে দিতে পারতাম, মানে এস এন যেটা যেটা সিগমা এন বলছি সেইটা হচ্ছে তাহলে এইটা ডিভাইডেড বাই এন, আচ্ছা, সেটা করলে তাহলে সিগমা এনটা পেলাম, তাহলে সিগমা এন কে যদি জেড দিয়ে গুণ করি ও তাহলে ও, এক্স এর লিমিটটা পেয়ে যাচ্ছি। ঠিক ঠিক। হুম, মানে আমাকে তো ফাইনাল উত্তরটা জেড এর টার্মে দিলে হবে না, মানে কোনো এক সময় তো এক্সপেরিমেন্ট কি করেছিলাম সেটাকে মনে করতে হবে। হুম, তো জেড থেকে আমি কিভাবে, মানে জেড থেকে যেভাবে এক্স এ ব্যাক করতে হয় সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। খালি এক্স মানে জেড যেখানে 1.96, তার জায়গায় আমাকে এইটা বসাতে হয়েছে, 2.57টা বসাতে হয়েছে। এবারে B12 যেটা পেলাম সেটা একবার বল, সেটা সিগনিফিকেন্স কি দাঁড়ালো? এই যে B12 5516 হ্যাঁ, এটা হচ্ছে ডিস্টেন্স। আমি তাহলে স্লাইডটা একবার দেখাই। ও ডিস্টেন্স, আচ্ছা। হ্যাঁ, এইটা মানে জেড এর ডেফিনেশন যেটা ছিল এই যে এইটা। তাহলে এখন এই সিগমাটা হয়ে গেছে আমার সিগমা বাই এন, আর জেড এর ভ্যালুটা হয়ে গেছে, জেড এর জায়গায় ওটাকে টি বলছি, ওই ভ্যালুটাই হয়ে গেছে ওই 2.57। আচ্ছা, কাজে 2.57 কে এই সিগমা এন দিয়ে গুণ করলাম, এখন তো সিগমা সিগমা এন হয়ে গেছে হুম, এক্স অ্যাভারেজের তো, তাই জন্য জেড কে গুণ করলাম হচ্ছে সিগমা এন দিয়ে। সিগমা এন মানে হচ্ছে এস বাই রুট ওভার এন, তাই জন্য জেড কে গুণ করলাম এস বাই রুট ওভার এন দিয়ে, সেটাই হচ্ছে এক্স আর মিউ এর মধ্যে ডিফারেন্স, এইটা হয়ে যাবে এক্স অ্যাভারেজ। হুম, আচ্ছা। ঠিক আছে, তাহলে এইটা একটা খুব মানে স্ট্যান্ডার্ড টাইপের অঙ্ক, যেটা আমরা মানে এক্সপেক্ট করতেই পারি, আর পরীক্ষা দেবার মতো আর কি আমার মনে হয়। তার মানে একটা গিভেন ডেটা সেট ইন টার্মস অফ এক্স, সেখান থেকে তুই জেড এ গেলি, জেড থেকে টি এ গেলি না, আফটার গেটিং দ্য টি ভ্যালু। জেডটা ডিরেক্টলি জানি, জেডটা তো ডিরেক্টলি যাবার দরকার নেই, না, তার কারণ আমি হ্যাঁ, বাট প্রথমে এক্স অ্যাভারেজ বার করলাম, হ্যাঁ, কিন্তু হিডেন স্ট্যান্ডার্ড রয়েছে, ডেভিয়েশন বার করলাম। ওটা হিডেন রয়েছে, হ্যাঁ জেড দিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ, করে, নাও ইউ আর কামিং ব্যাক টু এক্স 2x। again, that is the thing outline, okay. হ্যাঁ হ্যাঁ, আর জেডটা পেয়ে গেছি, তাহলে ওই মানে জেড তো বসালে হবে না, ওটা জেড এর জায়গায় ওই টিটা বসিয়েছি। যদি প্রচুর এক্সপেরিমেন্ট থাকতো তাহলে আমি এখানে 1.96 বসাতে পারতাম। এই ভ্যালুটা তো বড় নাকি, 236427 ইন্টারভ্যালের ডিস্টেন্সটা যেটা বের করেছিস এই? হ্যাঁ, কারণ এই নাম্বারগুলো তো অনেক বড় বড়, এই ও আচ্ছা 301 আচ্ছা আচ্ছা 190 সেই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, ওকে ওকে, গো অ্যাহেড প্লিজ। এরপরে আমি এইগুলো একটু বলে দিই, কারণ এইগুলো হচ্ছে যে খুব কমন ফিচার্স যেগুলো বারবার লাগবে। এই 6টা ফাংশন খুব ইম্পর্টেন্ট, এই 6টা ফাংশন একটু ইউজ করতে হবে। আচ্ছা, এগুলো কি কি? একটা হচ্ছে নর্ম ডিস্ট, নর্মস ডিস্ট, এই দুটো খুব ক্লোজড, এদের ফাংশনটাও ক্লোজড। খালি নর্ম ডিস্টে হচ্ছে আমি এক্সাক্ট সিগমা আর এসটা দেব, আর নর্মস ডিস্ট হচ্ছে জেড এর টার্মে, অর্থাৎ ওটা মিউটাকে 0 ধরে নেবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে 1 ধরে নেবে। এটা দেখতেও কাছাকাছি, এদের ফাংশনও একদম এক, খালি নর্ম ডিস্ট আর নর্মস ডিস্টের মধ্যে এসটা বোঝাচ্ছে যে ওই মিউটা 0 আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1। সেম নর্মিন বা নন সিমের মধ্যে একই সম্পর্ক, দুটোই সেম, খালি একবার হচ্ছে সিগমাটা হচ্ছে 1 আর এক্স মিউটা হচ্ছে 0। আচ্ছা, আর এই দুটো হচ্ছে জেড এর টার্মে, নর্ম গুলো নর্মাল ডিস্ট্রিবিউশনটা যেহেতু জেড এর টার্মে হয় সেই জন্য নর্ম দিয়ে যেগুলো সেগুলো হচ্ছে জেড এর টার্মে, আর টি দিয়ে যেগুলো সেগুলো হচ্ছে টি এর টার্মে। আচ্ছা, ডিআইএসটি মানে এইটা হচ্ছে প্রবাবিলিটিটা বোঝাবে, আর ইনফটা হচ্ছে ইনভার্স, অর্থাৎ প্রবাবিলিটি দিয়ে দিলে সেখান থেকে কোথায় ওটা এসেছে সেইটা বোঝাবে। আচ্ছা, তাহলে আমি এইগুলো কয়েকটা দেখাই, এটা না দেখলে তো মানে হচ্ছে না কোনো। আচ্ছা, তাহলে এইখানে আমি এই ফাংশনগুলো একটা একটা করে ইউজ করে দেখাই। তাহলে নর্ম ডিস্ট মানে আমি কি বললাম আরেকবার বলি, নর্মস ডিস্ট। আচ্ছা, প্রথমে নর্ম ডিস্ট বলেছিলাম। নর্ম ডিস্ট মানে এটা লিখলেই এটা পরপর করে সাজেস্ট করবে কি কি করতে হবে। তাহলে আমি নর্ম ডিস্টটা নিলাম, নর্ম ডিস্টটা নয়, তার মানে আমাকে এখানে মিউটা বলে দিতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলে দিতে হবে। আচ্ছা, এইখানে আমি যদি এক্স এর ভ্যালুটা দিই সেইটা হচ্ছে করেসপন্ডিং প্রবাবিলিটিটা দেবে। তাহলে আমি পরপর বলি, তাহলে ধরা যাক এইটা -1.96, তাহলে -1.96 যদি হয় সেখানে প্রবাবিলিটিটা কত হবে এটা তো আমরা আলোচনা করে নিয়েছি।
তাহলে -1.96 মানে ছবিটা যদি মনে করি তাহলে এক্সক্লুডেড এরিয়াটা হচ্ছে 5%, তাই তো? মানে প্লাস মাইনাস 1.96 এর মধ্যে পুরোটা ধরে যায়, কাজেই এক্সক্লুডেড এরিয়াটা হচ্ছে 5%। আচ্ছা, এইটা কিন্তু ওয়ান টেইল, আমি এটার মানে বলবো, কিন্তু এইটা বোঝায় যে মানে নন লিস্টটা বোঝায় যে মাইনাস ইনফিনিটি থেকে এই যে এক্স দিলাম এই পর্যন্ত ইন্টিগ্রেটেড এরিয়াটা কত, সেইটা এখানে দেখুন দুটো অপশন পাবো, একটা হচ্ছে কিউমুলেটিভটা যদি আমি ট্রু দিই তাহলে ও ওই মাইনাস ইনফিনিটি থেকে আমি যে এক্স দেব সেই এক্স পর্যন্ত ইন্টিগ্রেট করে ভ্যালুটা দেবে। আর যদি কিউমুলেটিভের জায়গায় আমি ফলস দিই তাহলে ও জাস্ট ওই মানে ওই বিশেষ যে জেড, ওই জেড এ এক্স্যাক্টলি কত প্রবাবিলিটির ভ্যালু সেইটা দেবে, ইন্টিগ্রেটেড ভ্যালুটা নয়। তাহলে এইটা কত হওয়া উচিত এইটা তো আমরা নিশ্চয়ই বুঝবো। 1.96 ধরলাম, মিনটাকে আমি 0 বসিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে 1 বসালাম, কিউমুলেটিভটা ট্রু বসালাম, অর্থাৎ আমি ইন্টিগ্রেটেড ভ্যালুটাই চাই। তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে -1.9 মানে মাইনাস ইনফিনিটি থেকে -1.96 পর্যন্ত এরিয়াটা কত? তাহলে 0.05 টোটাল হ্যাঁ 0.025 সেটাই আসার কথা। দেখুন সেটাই আসবে 0.025 এর খুব কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা এরপর এইটা আমি যদি কিউমুলেটিভটা না চাই, অর্থাৎ আমি একটা ভ্যালু যদি চাই, তখন আমাকে ওইটা কিউমুলেটিভের জায়গায় ফলস বসাতে হবে। এটা হচ্ছে নন লিস্ট, এটা হচ্ছে আমি -1.96 বসালাম। আচ্ছা, মিনটাকে বসাতে হবে 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। এটা যদি এটাকে ফলস বসাই তাহলে ও ওই পয়েন্টের ভ্যালুটা সেইটা দেবে। এটা 0.05 দিয়েছে, কিন্তু এটার কোনো মানে দুটো কোইন্সিডেন্স আর কি, 0.05 টাইপের লাগছে, তো এটা সেরকম কিছু নয়। আমি যে জেড এর ডিস্ট্রিবিউশনটা যে এঁকেছিলাম সেইটা আমি এইটা ইউজ করে এঁকেছিলাম, কারণ আমি যখন ডিস্ট্রিবিউশন আঁকবো তখন তো আমার কিউমুলেটিভটা লাগবে না, তখন আমার ওই ভ্যালুটা লাগবে। তো আমি এইটা ইউজ করে ওই জেড এর ডিস্ট্রিবিউশনটা এঁকেছিলাম। এটা কি এখানে কোথাও আছে? শুভশ্রী, so হ্যাঁ let me summarize what I understand. সেটা হ্যাঁ হচ্ছে বলুন। যে আমি একটা ডিস্ট্রিবিউশন এঁকেছিলাম যেটা টোটাল মাইনাস থেকে প্লাস ইনফিনিটি অব্দি যদি আমি দেখতাম, টোটাল প্রবাবিলিটি 1 হতো নর্মালাইজড, টোটাল মানে এরিয়াটা 1 হতো। এবার সেটা না করে আমি যদি মিনের দুদিকে -1.96 থেকে +1.96 দেখি, তাহলে আমার অলরেডি ক্যালকুলেশন দেখিয়েছে যে তার এরিয়াটা 95% বা 0.95। তাহলে বাকিটা মানে 1 minus 0.95, that is 0.05 is the area that is beyond 1 plus minus 1.96 to plus minus infinity respectively. এবার তা যদি হয় 0.05, তাহলে আমি যে কোনো একটা দিক যদি দেখি তাহলে তার অর্ধেক, তার মানে 0.0025। এক্ষুনি যে ক্যালকুলেশনটা করলি তুই সেটাই করলি, মাইনাস ইনফিনিটি থেকে 1.96। আমি যদি উল্টো দিকটা করতাম যে প্লাস ইনফিনিটি থেকে +1.96, তাহলেও একই পেতাম। হ্যাঁ, কিন্তু এই নন ডিস্ট এইটা মানে ডেফিনেশনই হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে যে জেডটা আমি দেব তার ইন্টিগ্রেশনটাও দেবে। হ্যাঁ ঠিক আছে, যে আমি যদি প্লাসটা চাই মানে তাহলে কিন্তু হবে না, ওটা যেহেতু সিমেট্রিক্যাল আমি ধরে নেব সেম। তাহলে ঠিকই বোঝাতে পেরেছিস, তাই তো? হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এইটা আলাদা কেন হচ্ছে এইটা আমি ওই দিয়ে আচ্ছা এটা বলছি। আর নর্মস ডিস্ক দিয়ে কি হতো, নর্মস ডিস্ক দিয়ে একবার দেখিয়ে দিই তাহলে বোঝা যাবে। দেখুন এখানে জাস্ট একটা জেড এর ভ্যালু চাইছে শুধু, আর কিচ্ছু দিতে হবে না। আচ্ছা এখানে আমি ওইগুলো সব দেবো না, আর এখানে কিউমুলেটিভটাই দেবে, এখানে ওই ডিরেক্টটা দেওয়ার কোনো অপশন নেই। এটা দিলেও ওই একই ভ্যালু দেবে। তাহলে বোঝা গেছে নর্ম ডিস্ট আর নর্মস ডিস্ট। তার মানে এখানে যে জেড এর ভ্যালু 1 দিতাম আমায় 0.5 দিত। জেড এর ভ্যালু যদি 1 দিতাম, 1 না 0 দিলে 0.5 দেবে। ও হ্যাঁ সরি, 0 দিলে 0.5 দিত, তাই তো? দেখিয়ে দিই একবার। জিরো 0 1 ট্রু। ঠিক আছে, তাহলে এইটা ইউজ করে কিন্তু আমাদেরকে এইরকম কোনো প্রবাবিলিটিও বার করতে দিতে পারে। ধরা যাক আমাকে বলা হলো যে
-1 মানে z এর ভ্যালু -1 থেকে 0.75 এখানে থাকার প্রবাবিলিটি কত? তাহলে তার জন্য খুব স্বাভাবিকভাবেই আমাকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে। কাজে আপার লিমিটটা হচ্ছে -∞ থেকে 0.75 আর তার থেকে বাদ দেবো হচ্ছে -∞ থেকে -1, তাহলে মাঝখানে এরিয়াটা চলে আসবে। কাজে আমাকে যদি একটা নন সিমেট্রিক ইন্টারভ্যালের জন্যও প্রবাবিলিটি বার করতে বলে, আমি কিন্তু এই নন ডিস্ট বা নর্মস ডিস্ট এইটা ইউজ করে সেই কাজটা করতে পারবো। এটাও আমার মনে হয় একটা অঙ্ক দেওয়ার জন্য মানে ভালো আর কি, অঙ্ক দেওয়া যেতেই পারে এইভাবে। আচ্ছা, তাহলে এইটা হলো প্রথম দুটো। আমি এই 6টা একটু মানে টাইম দিয়ে একটু ভালো করেই বলছি। আচ্ছা, তারপর হচ্ছে উল্টোটা, নর্ম ইন বা নর্ম সিন। নর্ম ইনটা হচ্ছে, তাহলে আমি এখন জেডটা দিয়ে প্রবাবিলিটিটা পেলাম, ইনটা হচ্ছে উল্টোটা, অর্থাৎ প্রবাবিলিটিটা দিয়ে আমি যে জেডটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এখানেও কিন্তু ওই মানে ওই -∞ থেকে ওই প্রবাবিলিটিটা আমাকে মানে আমি যখন একটা প্রবাবিলিটি দেব, ও কিন্তু ওই -∞ থেকে যে পয়েন্টে এলে কিউমুলেটিভ প্রবাবিলিটিটা ওইটা হয়ে যাবে সেইটা দেবে। তাহলে আমরা একটু নর্ম ইনটা দেখাই। প্রবাবিলিটি আমি এবার যদি ওইটা পেতে চাই, মানে 1.96টা ফেরত পেতে চাই, তাহলে আমাকে 0.025 করতে হবে। মিন 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। আচ্ছা, এইখানে কিন্তু ওই কিউমুলেটিভের কোনো ব্যাপার নেই। এটা কি হলো? 025 দিসনি। ও মাইনাস, এটা মাইনাস করতে হবে। 0 to 1 হয়ে গেছে। হ্যাঁ, 0 to 1 এইটা। আচ্ছা, এইটা কিন্তু তার মানে মানে আমাকে এটা মাইনাস করতে হবে, তার কারণ না এটা তো এমনি দেবে। হ্যাঁ, এটা তাহলে -1.966 হয়ে গেছে। তাহলে এইটা ব্যবহার করার সময় আমি কিন্তু খুব মানে ভালো করে খেয়াল, আরেকবার প্লিজ আরেকবার দেখাবে ফর্মুলাটা। এটা তো হ্যাঁ হ্যাঁ, কি কি ছিল অপশন? ফার্স্টটা কি দিলে? ফার্স্টটা হচ্ছে যে পার্সেন্টেজটা, প্রবাবিলিটিটা। কিন্তু এটা হাফটা দিতে হবে, মানে ওই -∞ থেকে ও ধরবে যেইখানে এলে প্রবাবিলিটিটা ওই 0.025 হয়ে যাবে, সেইখানে ও স্টপ ও করবে। সবসময় -∞ ধরবে, +∞ ধরবে না। এটা তো সবসময় নর্ম, হ্যাঁ একদম। এটা কিন্তু বৈশিষ্ট্য যে মানে নর্ম দেয়া যে দুটো ফাংশন নন সিম বা নন ডিস্ট, এই দুটো কিন্তু -∞ থেকে কাউন্টিংটা করবে। এইটাকে এটাই বুঝতে পারছিলাম না কেন নেগেটিভ আসছে। ঠিক আছে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মানে যখন টি তে দেখবো, টি তে কিন্তু গল্পটা অন্য হয়ে যাবে। টি কিন্তু পুরো মানে টোটাল দুদিকের প্রবাবিলিটি নেবে। এটাকে ওয়ান টেল আর টু টেল বলে আর কি। নন গুলো হচ্ছে সবসময় ওয়ান টেল, আর টি গুলো মানে টি ইনটা হচ্ছে টু টেল, আর টি ডিসটা অপশন থাকে, মানে তুমি চাইলে ওয়ান টেলও দেবে, নাহলে টু টেলও দিতে পারে। হ্যাঁ, কিন্তু এই যে ওয়ান টেল, তার মানে সেটা সবসময় ইন দ্য নেগেটিভ কোয়াড্রেন্ট, মানে কখনোই পজিটিভের দিকে নয়। ভ্যালুটা মাইনাস দিয়ে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই ভ্যালুটা মাইনাস দিয়ে যাচ্ছে। আচ্ছা, আর যদি নন সিফ করি তাহলে এতগুলো আমাকে আর দিতে হবে না, তাহলে ওই একটা ভ্যালু দিলেই ওর হয়ে যাবে। বেশ, তাহলে এই প্রথম চারটে হয়ে গেল, নন ডিস্ট, নর্মস ডিস্ট, নর্ম ইন, নন সিম। এবার হচ্ছে টি ডিস্ট। তাহলে টি ডিস্টটা বোঝাই যাচ্ছে করেসপন্ডিং নন ডিস্টের সঙ্গে, মানে টি এর ডিস্ট্রিবিউশনটা তো আলাদা, তাহলে ওই করেসপন্ডিং যে টি ভ্যালুটা সেইটাই হচ্ছে আমার টি ডিস্ট। তাহলে টি ডিস্টের মধ্যে আমার কি দিতে হবে? জেড এর ভ্যালু দিতে হবে, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডমটা। আরেকবার খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম করার সময় কিন্তু এটা ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে এনটা ডিরেক্ট বসানো যাবে না, এখানে কিন্তু n-1 করতে হবে। এটা আমার কোথাও একটা লিখে রাখা উচিত ছিল স্লাইডে, কিন্তু সেটা আর কি মিস হয়ে গেছে। তো আরেকবার তাহলে আমি টি ডিস্টটা দেখাই, কিন্তু টি ডিস্ট আবার পুরোপুরি একও নয়। তার কারণ টি ডিস্ট কিন্তু ওই -∞ থেকে ধরবে না। টি ডিস্টে কোনো নেগেটিভ নাম্বার দেওয়াই যাবে না, মানে ওকে পজিটিভ নাম্বারই দিতে হবে। ও যে পজিটিভ নাম্বারটা দেবো সেই পজিটিভ নাম্বার থেকে +∞ পর্যন্ত ইন্টিগ্রেশনটা দেখাবে যদি আমি ওয়ান টেল চাই, আর যদি টু টেল চাই তাহলে ওটাকে ডাবল করে দেখাবে। তাহলে দেখাই। আর এইখানে কোনো ওই নর্ম আর নর্মস এর মতো কোনো গল্প নেই, এখানে হচ্ছে সবসময় ও ধরে নিচ্ছে ওই মিউ হচ্ছে 0 আর সিগমা হচ্ছে 1।
তাহলে দেখুন কি কি দিতে বলছে, ডিগ্রিজ অফ ফ্রিডম 10। তাহলে আমি যদি এবার 1.96, এবার কিন্তু মাইনাস দিলে ও মানে নেবে না আর কি, কাজে আমাকে প্লাসই দিতে হবে। 1.96 আমি একটু বড় দিই যাতে আমি জেড এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। তাহলে এইখানে ভ্যালুটা কত আসবে, এইখানে কিন্তু ভ্যালুটা 0.05 মানে দুটো আসবে। এই যে দেখুন এখানে টেলস আছে, টেলসটা আমাকে আমি সিলেক্ট করতে পারি। যদি আমি একদিকেরটাই চাই তাহলে আমি টেল 1 দেবো, তখন 0.025 আসবে। এক্সাক্ট 0.025 হবে না, তার কারণ এটা টি আর জেড একদম সেম নয়, মানে যদিও 100-তে কাছাকাছি এসে গেছে তবুও একদম তো সেম নয়, তাই জন্য 0.25টা ঠিক আসেনি, 0.26 এসে গেছে এইটা। আর আমি যদি 2 টেল চাই অর্থাৎ দুদিকেরটা চাই, তখন আমাকে টেলটা 2 বসাতে হবে। তাহলে এটা হচ্ছে এক্সটা আমি যদি 1.96 বলি, ডিগ্রিজ অফ ফ্রিডমটা আরো বাড়িয়ে দিলাম, এটা 2, তাহলে এটা আশা করবো 0.05 এর কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, এটা বোঝা গেছে। এটা কিন্তু একটু আলাদা, মানে টি ডিস্ট আর নন ডিস্ট এটা একই হলেই ভালো হতো, মানে কোনো কারণে এইটা মানে হ্যান্ডেল করতে একটু অসুবিধা হয় আর কি, ভুল হয়ে যায়। নন ডিস্ট হচ্ছে সবসময় মাইনাস ইনফিনিটি থেকে ধরবে এবং একটা দিকের প্রবাবিলিটি ধরবে, কিন্তু টি ডিস্ট জেনারেলি দুটোই ধরতে পারে যদি টেল ইকুয়াল টু 1 দিই আর 2 দিই। আর এইখানে এটা প্লাস ইনফিনিটি থেকে ধরবে এবং কোনো নেগেটিভ নাম্বারও নেবে না, এতগুলো। আর এটা হচ্ছে 3, তাহলে এবার 3টাও একই রকম। তার মানে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ছাড়া চলবেই না তো, মানে যেখানে ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যাল সেখানেই তো এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, মানে যেহেতু র্যান্ডম এরর নরমালি ডিস্ট্রিবিউটেড, সেটার জন্য এটা ধরা হচ্ছে। তাহলে এখানে যদি আমি প্রবাবিলিটি দিই, এখানে কিন্তু মানে এটা বাই ডিফল্ট 2, মানে বাই ডিফল্ট নয়, মানে এটা কম্পালসারিলি 2 টেলড। হ্যাঁ, আমি যদি 0.05 দিই, ও কিন্তু দুটো দিক মিলিয়ে 0.025 এইটাই বুঝবে। মানে এটা কিন্তু নরউইন্ডের থেকে পুরোপুরি উল্টো, মানে নরউইন্ড কিন্তু একদিকে বুঝবে, টিম কিন্তু দুদিকের প্রবাবিলিটি বুঝবে। তাহলে এটা যদি 1000 দিই, তাহলে এইটা কিন্তু মানে 1.96 এর কাছাকাছি আসার কথা। ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলুন। না মানে তুই মাঝে মাঝে বললি না যে এখান থেকে তো অঙ্ক বা প্রবলেম দেওয়াই যায়, তো ওইগুলো কয়েকটা এক্সাম্পল যদি তুই পরে পোস্ট করে দিস, দেওয়াই যায় যেগুলো ভাবছিস সেরকম দু একটা উইথ আনসার। এখানে এইরকমই ধরুন -1 থেকে 0.75 এর মধ্যে কত, না এটা তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ভ্যালু এট হ্যাঁ এইরকম হ্যাঁ, কয়েকটা। মানে এটা তো ডেমনস্ট্রেশন হলো, আমি হচ্ছে রাইটলি ফ্রেমিং দ্য কোশ্চেন, quantified question and along with its answer. It take time but later on সেটা তো sometimes. Okay. আচ্ছা, এই টেলডের ব্যাপারটা একটু ভালো করে বলা হয়েছে। ওয়ান টেল বলতে আমরা বুঝি যে একদিকে প্রবাবিলিটি বোঝানো হচ্ছে, যেটা নন ডিস্ট বা নন মিন দিয়ে হয়। আর জেনারেলি টিটা হচ্ছে 2 টেলড, অর্থাৎ টিতে যখন আমি একটা প্রবাবিলিটির ভ্যালু দিচ্ছি, ও বুঝে নেবে দুটো দিক মিলিয়ে ওইটা, মানে এটা একটা চালু টার্ম আর কি, 1 টেলড আর 2 টেলড। তাহলে 1 টেলড মানে আরেকবার বলি, 1 টেলড মানে ও বোঝাচ্ছে যে কোনো একটা সাইডের প্রবাবিলিটি, আর 2 টেলড মানে ও বোঝাচ্ছে যে দুটো সাইড মিলিয়ে ওই প্রবাবিলিটিটা। আচ্ছা, এরপর আমি আরেকটা ডেমনস্ট্রেশন মানে দেখিয়েছি, সেটা হচ্ছে যে কতগুলো এক্সপেরিমেন্ট করলে আমি মোটামুটি এরারটা বলতে পারি যে আমার একটা মানে আমি যতটা চাইছি ততটা এরার হবে। ধরা যাক আমি 5% এরার করতে চাই, তার জন্য কতগুলো এক্সপেরিমেন্ট করলে আমি সেটা শিওর হতে পারবো। তাহলে এটার জন্য আমরা যেটা করেছি, এরার মানে মিউ মাইনাস এক্স অ্যাভারেজ, এটাই তো এরার। তাহলে সেই এরারটাকে আমরা ওই টি ইন দিয়ে লিখেছি, যে টি নাম্বারটা, তাহলে টি ইন দিয়ে সেটা পাওয়া যাবে। তাহলে টি ইন দিয়ে লিখলে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি এনটাকে বার করে নিই, তাহলে এটা স্কোয়ার করলে এনটা পাওয়া যাবে। তাহলে এইটা যদি অ্যাকচুয়ালি জেড হতো তাহলে কোনো সমস্যাই ছিল না, একটা ইকুয়েশন বসিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু এই টি ভ্যালুটা আমরা দেখলাম ডিগ্রিজ অফ ফ্রিডমের সঙ্গে রিলেটেড, মানে ওই জন্য n-1 করে দিয়েছি এখানে, তাহলে এটা কিন্তু একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন টাইপের হয়েছে। কারণ
এই মানে রাইট হ্যান্ড সাইডেও এনটা ঢুকে আছে, একটা প্যারামেট্রিক ডিপেন্ডেন্স কিন্তু ঢুকে গেছে, সেই জন্য এইটা আরেকটু জটিল আর কি। একদম ডিরেক্টলি জেড হলে যতটা সহজ হতো এটা ততটা নয়। তাহলে এখানে আমার প্রবলেমটা কি? এখানে আমার প্রবলেমটা হচ্ছে যে আমি ধরা যাক আমি এক্সাক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানি, সেটা হচ্ছে 18%, মানে এক্সাক্ট নয়, এস এর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এসটা আর কি, এসটা 18% আমি জানি। আচ্ছা, এখানে রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দিয়েছে, আর আমি চাইছি আমার এরারটাকে রিলেটিভ এরারটাকে মানে 5% এর মধ্যে রাখতে। তাহলে আমাকে কতগুলো এক্সপেরিমেন্ট করতে হবে? ঠিক আছে, প্রবলেমটা বোঝা গেছে? তাহলে আমি উত্তরটাতে যেতে পারি। তাহলে আরেকবার বলে নিই, আমি এখানে ক্যালকুলেট এরারটা কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের টার্মসে হয় না নাকি? মানে এরার মানে মিউ মাইনাস এরারটা কি মিউ মাইনাস এক্স মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের টার্মসে হয় নাকি? এই যে মানে মিউ মাইনাস এক্স অ্যাভারেজটা, ওই যে জেড এর ওই এক্সপ্রেশনটা একবার মনে করো, মানে মিউ মাইনাস এক্স অ্যাভারেজটা এখন ওই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাই জেড। সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখন তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ওটা বাই রুট ওভার এন হয়ে গেছে। না, মিউটা কি মিন? তো মিউটা হচ্ছে অ্যাকচুয়াল মিন, মানে অ্যাকচুয়াল এক্সাক্ট ভ্যালু, আর এক্স অ্যাভারেজটা হচ্ছে আমার অবটেন্ড মিন। আচ্ছা, মানে আমি জেড তো তাই ধরেছিলাম না, মানে মিউ মাইনাস এক্স অ্যাভারেজ বাই সিগমা ধরেছিলাম, তাহলে সিগমাটা এখানে গুণ করে দিয়েছি, আর সিগমা জায়গায় এখন এস বাই রুট এন ধরতে হচ্ছে। আচ্ছা। তাহলে এমনিতে এটা যদি জেড হতো কোনো সমস্যাই ছিল না, জেড এত ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিলেই এসে যেত। কিন্তু এটা তো টি, মানে টিটা তো আবার এন এর উপর কতগুলো এক্সপেরিমেন্ট করেছি তার উপর ডিপেন্ড করছে। তাহলে এইটার জন্য আমি এটা এইভাবে করেছি। আচ্ছা, আমি প্রথমেই যে রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা লিখেছি, এখানে এরারটা 5% লিখেছি। আমি একটা যেরকম ভাবে সলভ করে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন অনেকভাবে সলভ করে, এখানে আমি ওই সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন একটা ধরে নিয়েছি, অর্থাৎ ওই একটা কিছু ধরে নিলাম, ধরে নিয়ে লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তাহলে লেফট হ্যান্ড সাইডটা বেরোলো, সেইটা ধরে নিয়ে আবার রাইট হ্যান্ড সাইডে বসালাম, এইভাবে এগোচ্ছি। তাহলে একটা গেস ভ্যালু, এই যে ইনিশিয়াল গেস ভ্যালুটা আমি 10 ধরেছি। আচ্ছা, এবার আমি এখানে লেফট হ্যান্ড সাইডে এই কলামে সেটা লিখেছি, অর্থাৎ ধরা যাক লেফট হ্যান্ড সাইডে আমি 10 পেয়েছি। তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি? রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ওই ফর্মুলাটা, যে ফর্মুলাটা আমি করলাম, এই যে টি ইন্টু এস বাই এরার। এখানে তাহলে এরারটা হচ্ছে 5 আর এস এর ভ্যালুটা 18 দেওয়া আছে। তাহলে আমি এইখানে দেখো, এই যে প্রথমে টিটা ক্যালকুলেট করে নিয়েছি, টিটা কত? তাহলে এখানে হচ্ছে এই যে a5 মাইনাস 1 করেছি। প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা তাহলে 10 ধরা হয়েছে, a5 মাইনাস 1 করে টিটা বার করেছি। তাহলে এই টিটাকে দিয়ে টিটা যদি পেয়ে যাই, তাহলে এখানে বসাবো টি এর জায়গায়, আর এখানে তো 18 আর 5 বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে আমি এই ভ্যালুটা পেয়েছি হচ্ছে এইটা 66। তারপর এখানে এটাকে রাউন্ড করে নিয়েছি, করে এবার এই ফর্মুলাটাকে এক্সটেন্ড করে দিয়েছি। তারপর এই 66টা ইউজ করে আমরা আবার এইখানে ক্যালকুলেট করেছি, মানে প্রথমে টিটা ক্যালকুলেট করেছি, সেই টিটা ক্যালকুলেট করে রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করেছি। এবার দেখুন 51 এসছে, তাহলে 51 থেকে আমাকে আমি এখানে ইন্টিজারটা নিয়েছি, মানে ওপরটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে 51 ধরেছি। তাহলে 51 ধরে এই কাজটা বারবার করেছি, মানে এবার যেভাবে হ্যান্ডেল দিয়ে এটাকে লম্বা করে দেয় প্রত্যেকটাকে এইভাবে লম্বা করে দিয়েছি। করে যখন দেখবো ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা কনভার্ট করে গেছে। তাহলে দেখুন 52 পরপর অনেকগুলো ভ্যালু 52 এসছে। এটা যদি আরো টানি তাহলেও দেখবো এটা কি হলো, এটা হয়েছে 0 হয়ে গেল কি করে? C10 কোথায় গেল? C10 ইন্টু B2 কোথায়? বাই B3 হচ্ছে এরারটা, এটা স্কোয়ার, এটা 0 আসে কি করে? সি কলমটা আগে কর, সি কলমটা। C10 সিটা ইন্টু B2, মানে এই ফর্মুলা দিয়ে তো বাকিটা করলাম। C10 নেই তো, C10 তো করিসনি, C10টা আগে কর। হ্যাঁ, এখানে C10 ও হ্যাঁ, C10টা আগে করতে হবে সেই জন্য। তাহলে সিটা আগে করা গেল, এইটা। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানে পরপর করে সব 52 আসছে, তার মানে এটা কনভার্জ করে গেছে। ঠিক। তাহলে আরেকবার এই জায়গাটা একটু বলি, আমি প্রথমে একটা ইনিশিয়াল গেস নিলাম, সেই গেসটা আমি এখানে লেফট হ্যান্ড সাইডের একটা কলাম করেছি, রাইট হ্যান্ড সাইডের একটা কলাম করেছি। তারপর লেফট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা বসালাম, এই ভ্যালুটা ইউজ করে আমি টিটা ক্যালকুলেট করলাম। ইউজিং টি আমি
রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করলাম, রাইট হ্যান্ড সাইডে যেটা এলো সেটার ইন্টিজার করে এইটা পেলাম। তাহলে এবার এবার হয়ে গেল 66। এবার 66টা আবার রাইট হ্যান্ড সাইডে বসিয়েছি, মানে 3 ক্যালকুলেট করেছি, তারপর ওই ইকুয়েশনে বসিয়েছি, করে 52 পেয়েছি। এটা যে কোনো ভ্যালু নিয়ে স্টার্ট করলেই আসছে। আমি 10 নিয়ে এখানে দেখিয়েছি, এখানে 1 নিয়ে শুরু করলেও এখানে কনভার্জ করবে, একটু বেশিক্ষণ ধরে করতে হবে এই যা। এখানে 18 যেটা তাহলে নিয়েছিস, 18 সেটা মানেটা কি কি নিয়েছিস যেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যাম্পল, মানে এক্সাক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো নয় নাকি? এস মানে তো না, এস 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 ওই জন্যই টি নিয়ে দিতে হয়েছে, এক্সাক্ট হলো তো আচ্ছা, দিলাম। হ্যাঁ এক্সাক্ট জানা নেই, সিগমা নেই আগে, ঠিক আছে, ওকে। ওটা বলে দেওয়া আছে এখানে, ওইটা আমাকে বার করতে হয়নি। ওই মানে এক্সাক্ট ডেটাগুলো দেওয়া নেই আর কি, যদি ডেটাগুলো দেওয়া থাকতো তাহলে এসটা বার করতে হতো। ঠিক। আচ্ছা, এরপর আমি শেষ করব হচ্ছে মানে পরের দিন যেটা হবে সেটার একটা হিন্টস দিয়ে, সেটা হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। কিন্তু আমি এত মানে বড় মানে এত বড় একটা টার্ম ইউজ করছি না। আমি এইটুকুনি বলছি, একটা স্টুডেন্ট সে 5টা বা 6টা এক্সপেরিমেন্ট করে জি এর ভ্যালু বার করবার চেষ্টা করেছে। তো জি এর ভ্যালু বার করতে গিয়ে সে একটা যেটা পেয়েছে সেটা একটা চার্টে দেখিয়েছে, আমি সেই চার্টটা দেখাবো। তো আমি তার এক্সপেরিমেন্টটা নেব কি নেব না, তাহলে যদি এক্সপেরিমেন্টটা 95% কনফিডেন্স ইন্টারভ্যালে থাকে তাহলে আমি বলবো যে ওর এক্সপেরিমেন্টটা ঠিক আছে। যদি তার বাইরে হয় তাহলে আমি বলবো ওর এক্সপেরিমেন্টটা ঠিক নেই। তো এইখানে আমার কাছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আছে, মানে অন্যান্য প্রবলেমের তুলনায় এখানে একটু আলাদা। সেটা হচ্ছে এখানে কিন্তু এক্সাক্ট ভ্যালুটা আমরা জানি, যেহেতু জির ভ্যালু তার জন্য 1 লক্ষ এক্সপেরিমেন্ট হয়েছে, কাজেই এইখানে এক্সাক্ট ভ্যালুটা 9.81, এইটা আমরা জানি। তাহলে আমরা দেখি যে ওর ভ্যালুটা ওই 95% কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে আসছে কিনা। তাহলে এই হচ্ছে ওর ভ্যালুগুলো। ও এই 5টা এক্সপেরিমেন্ট করেছে, 9.68, 9.85, 9.73, 9.76, 9.74, এগুলো পেয়েছে। তাহলে আমার দেখবার সেটা হচ্ছে ওর ডেটাটা 95% কনফিডেন্স, আমি মানে আমি 95% কনফিডেন্স লিমিটের মধ্যে থাকলে আমি অ্যাকসেপ্ট করবো, না হলে আমি রিজেক্ট করবো। তো ওটা তাহলে ওই ইন্টারভ্যালে আছে কিনা। তাহলে কি করেছি, ওর অ্যাভারেজটা বার করেছি। তাহলে ওর অ্যাভারেজটা বার করলে এখানে কিন্তু উল্টো দিক থেকে করছি, কারণ আমি এক্সাক্ট ভ্যালুটা জানি। তাহলে এবার এক্সাক্ট ভ্যালুটা আর ওর যে ডিফারেন্সটা সেইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, মানে সেটা হচ্ছে ওই ওর এরারটা। তাহলে এবারে আমি যেটা করেছি, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করেছি, তারপর ওই যে 6টা ভ্যালু মানে 5টা ভ্যালুর জন্য 95% ইন্টারভ্যালটা বার করেছি 2.77। তারপর আমি দেখেছি যে তাহলে যে রেঞ্জটা অ্যালাউড রেঞ্জটা হয়, সেই অ্যালাউড রেঞ্জটা হচ্ছে এইটা 0. মানে যেভাবে আমি আগের প্রশ্নে কনফিডেন্স ইন্টারভ্যাল বার করলাম, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে এইটা, অর্থাৎ এতটা গ্যাপ হলো অ্যালাউড। এইবার ওর আর অ্যাকচুয়াল ভ্যালু ডিফারেন্সটা হচ্ছে 0.058, সেটা ওর থেকে কম, কাজে ওর যে ভ্যালুটা পেয়েছে সেটা ওই লিমিটের মধ্যেই পড়ছে, কাজে আমরা ওর ভ্যালুটা অ্যাকসেপ্ট করবো। আরেকবার বলছি, ও যে 5টা পেয়েছিল, মানে আমি একদম প্রথম যে প্রবলেমটা করেছি তার মতো করেই প্রসিড করছি। তাহলে ওর যেগুলো পেয়েছে তার অ্যাভারেজ বার করেছি, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করেছি, এবং এর ক্ষেত্রে যেহেতু 5টা এক্সপেরিমেন্ট করেছে তাহলে ওই ডিগ্রিজ অফ ফ্রিডম 4 বসিয়ে এই 95% ইন্টারভ্যালের জন্য টি এর ভ্যালুটা বার করে নিয়েছি। তাহলে এই টি এর ভ্যালুটা বার করে আমি এবার যেভাবে ওই এক্স এ কনভার্ট করে দেয় সেইভাবে এক্স এ কনভার্ট করে দিয়েছি। এই যে B11 ইন্টু B10, মানে এই যে এইটা হচ্ছে ওই সিগমা এনটা, তাহলে সিগমা এনটাকে দিয়ে যখন B11 মানে ওই যে টি এর ভ্যালুটা সেইটাকে গুণ করছি, তাহলে ওই রেঞ্জটা পেয়ে যাচ্ছি, মানে অ্যালাউড রেঞ্জটা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যালাউড রেঞ্জটা হচ্ছে 0.077। এবার ওর ভ্যালু আর এক্সাক্ট ভ্যালুটা আমি এখন জানি, কাজে এক্সাক্ট ভ্যালু আর ওর ভ্যালুর ডিফারেন্সটা হচ্ছে 0.058। কাজে ওরটা সেই রেঞ্জ যতটা অ্যালাউড রেঞ্জ তার মধ্যে পড়েছে। তাহলে যেহেতু তার মধ্যে পড়েছে তাহলে আমি বলতে পারি যে এক্সপেরিমেন্টটা ঠিকঠাক করতে পেরেছে। ওর ভ্যালু মানে কি? এক্সাক্ট ভ্যালু আর ওর ভ্যালু মানে ওর অ্যাভারেজ ভ্যালু। ও অ্যাভারেজ ভ্যালু, আচ্ছা আচ্ছা। আর এক্সাক্ট ভ্যালু হচ্ছে এটা, কাজে এদের ডিফারেন্সটা হচ্ছে মানে আমি কত পেয়েছি সেটা হচ্ছে 0.058। এই যে অবটেন ডিফারেন্স ফ্রম দ্য ট্রু ভ্যালু, এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ D3, মানে D3 মানে হচ্ছে আমার যেটা এক্সাক্ট ভ্যালু সেইটা 9.81, আর এটা হচ্ছে ওর অবটেন ভ্যালু 9.756। এটা হচ্ছে আমাদের এই সেলটা, মানে এটা হচ্ছে B9। তাহলে এটা হচ্ছে D3 মাইনাস B9।
মানে ওরটা এই রেঞ্জের মধ্যেই আছে, এটা হচ্ছে অ্যালাউড রেঞ্জ, তাহলে ওরটা যেহেতু এই রেঞ্জের ভেতরে আছে তাহলে ওর ভ্যালুটা অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে হাইপোথেসিস টেস্টিং এর সূচনা আমরা বলতে পারি। কিন্তু যাই হোক, আমাদের হাইপোথেসিস টেস্টিং বোঝবার দরকার নেই, এটা অলরেডি আমরা যা করেছি তার থেকে এটা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আজকে এখানেই মানে অ্যাবডাক্ট হলেও এখানেই শেষ করতে হবে, কারণ মানে টাইমের বেসিসে একটা তো বেড়ে ফেলতে হয়েছে জিনিসটাকে। হুম